স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের বিশেষ আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্টে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে বামে আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুভা জাবিন। আমার হাতে ডানে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, আছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্টের আমাদের আজকের বিষয় বিএনপির প্রার্থী ঘোষণা কিসের ইঙ্গিত। স্টুডিও আলোচনা শুরু করতে চাই সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। বলছিলাম 237টি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ঘোষণা হয়েছে, 63টি আসন খালি রাখা হয়েছে। এক ধরনের সমঝোতার বিষয় তো, ইঙ্গিতটা স্পষ্ট বোঝাই যায়। মোটা দাগে এই যে প্রার্থী তালিকা হলো, কি মনে হলো যে 17 বছরের আন্দোলন পথ চলা, এরপরে এই প্রার্থী তালিকা আসলে কি ইঙ্গিত বহন করে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি সমস্ত আলোচকদেরকে ধন্যবাদ জানাই, যারা শুনছেন তাদের শুভেচ্ছা জানাই। না, আমি জিনিসটাকে আমার ভাবনাতে এইভাবে বলতে চাই। প্রথমত, বিএনপি যে তালিকা প্রকাশ করেছে, সম্ভবত প্রাথমিক বা চূড়ান্ত যাই করুক, এটা তাদের দলীয় বিষয়, মূল্যায়নটা তাদের দলই করা উচিত। আর এটা তো আমি যতটুক মিডিয়াতে দেখলাম, ওনাদের বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে আসনগুলোর ব্যাপারে, এটা অনেক আগে ওনারা বলছেন যে যারা ওনাদের সমমনা বলতে যাদের সাথে ওনারা করেছেন তাদের জন্য খালি রেখেছে, সুতরাং মূল্যায়ন তারা করতে পারে, আমরা তো ওইটার মধ্যে নাই। সুতরাং ওই বিস্তারিত মূল্যায়ন আমার কাছে করাটাও যথাযথ না, বা এখন এটা ঠিকও না। কিন্তু আমি যেটাকে বলতে চাই, বিএনপির এই প্রার্থী ঘোষণার আমি একটা পজিটিভ দিক বিশেষভাবে দেখতে চাই। কারণে দেখেন, আমরা অনেক দিন ধরে যেটা বলে আসছি সেটা হচ্ছে, এত বড় একটা গণঅভ্যুত্থানের পরে আমাদের সামনে হয়তো অনেক কাজ ছিল, অনেকে মনে করেছি, কিন্তু সব কাজ হয়তো সম্ভব হবেও না। কিন্তু একটা তো বড় কাজ হচ্ছে যে একটা বিচারের কাজ শুরু হয়েছে, সেটা চলছে, ভালো মন্দ সেটা অন্য আলোচনা, তার মধ্যে আমি গেলাম না। একটা তো হচ্ছে যে আমাদের সংস্কার, ওর সাথে একটু বলতে হয় যে যারা ধরেন নিহত আহত তাদের পুনর্বাসনের যেটা, এটা তো বাদ দেওয়া যাবে না, এটাও করতে হবে, সেটাও এক ধরনের চলছে, ভালো মন্দ মিলে। যাই হোক, সংস্কারের ব্যাপারটা এটা তো কি বলবো, যে সংস্কার করার জন্যে ঐক্যমত্যের নামে যে আলোচনাগুলো হলো, সেটা নিয়ে আমি আলোচনা এখন করতে চাই না, আসলে না হয় পরে করা যাবে। যে তার মধ্যে যেটা সম্ভব এখন আইনি করবে, আর বাকিটা সংসদ সংবিধান, সেটা নিয়ে আমাদের নানা বিতর্ক আছে। তাই আচ্ছা, তাহলে পরে আসি না। আমি বলছি সেই কাজের বাইরে যেটা দরকার ছিল, বাইরে না, ওইটার সাথে গুরুত্ব সহকারে যেটা হচ্ছে যে গণতন্ত্রের পথে হাঁটার জন্যে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়া, এইটা একটা জরুরি কাজ ছিল। এখন সেই জরুরি কাজটা দেখবেন সরকার যত জোরে বলছে, আমরাও যত জোরে বলছি, বাইরের মানুষ এখনো পর্যন্ত তারা বিশ্বাস করছে না যে যত সময় বলতে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না। যেমন আজকেও বিএনপি প্রার্থী ঘোষণার পরেও আমি যখন রাস্তায় গেলাম, এখনো মানুষ প্রশ্ন করে এইটাই হবে কি হচ্ছে কি। আমি সেই বিবেচনায় যে আমরা একটা কথা বলেছি, আমি আমার দিক থেকে এই অক্টোবর মাসের প্রায় শেষ দিকে এসে বলা শুরু করেছি যে কিছুদিন আগে দেখবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি একটা বৈঠকে তিনি বললেন যে 15ই নভেম্বরের মধ্যে আমি প্রস্তুতি সম্পন্ন দেখতে চাই। নির্বাচন কমিশন বলেছে যে ডিসেম্বরের ফার্স্ট উইকে তারা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। আমরা কিন্তু বলে আসছিলাম যে আমরা 1 নভেম্বর থেকে প্রতিদিন একটা কাউন্টডাউন দেখতে চাই, যে কে কতটুকু অগ্রগতি করলো। তার মানে মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তোলা এই কারণে যে, কারণ তাদের তো ভোটের মধ্যে নামতে হবে, ভোটের জায়গায় আসতে হবে, তা তার মধ্যে রাজনৈতিক দলগুলোকেও তো এই ভূমিকা আনতে হবে। যেমন আমি সরকার এবং নির্বাচন কমিশনকে বলছি, এখন আমাদের এই জায়গায় আনার জন্য একটা বড় কাজ হচ্ছে প্রার্থী ডিক্লেয়ার করে মাঠে থাকে। যেমন ধরুন আমরা কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীরা, আমরা কিন্তু আমাদের প্রার্থীরা মাঠে আছে, কিন্তু হয়তো প্রচার প্রোপাগান্ডা অত নাই বলে এখনো সামনে আসছে না, আনুষ্ঠানিক ডিক্লেয়ার আমরা করি নাই। তা বিএনপির মতো দলের এই যে প্রার্থী ডিক্লেয়ারেশনের মধ্য দিয়ে আমরা যে নির্বাচনের পথে হাঁটার যে যাত্রাটা করতে চাই, সেইটাও আমার বিবেচনায় জনগণের কাছে একটা পজিটিভ মেসেজ গেল। আমি সেইটাকে পজিটিভ হিসাবে দেখতে চাই। জি, আবার আপনার কাছে আসবো। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনিও কি মনে করেন কিনা, প্রধান নির্বাচন কমিশনার যখন বলছেন সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে দেশ, কোন দিকে যাবে তা নির্ধারণ করবে আগামী নির্বাচন, বিএনপির আজকের এই প্রার্থী ঘোষণা এই নির্বাচনের দিকে একটা যে শঙ্কা কিছুটা হলেও দূর করবে কিনা? এবং প্রশ্নটা আপনার কাছে এভাবে রাখতে চাই, 63টি আসনে বিএনপি খালি রেখেছে, এখানে আপনাদের যারা একসাথে দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন তাদের সাথে আসন ভাগাভাগির বিষয়ে আসলে স্পষ্ট কোনো ধারণা দেওয়া যায় কিনা? ধন্যবাদ।
প্রথম কথা হচ্ছে যে একটা রাজনৈতিক দল কোন আসনে কাকে তার দল থেকে মনোনয়ন দেবে এটা একান্তই তার এখতিয়ার। বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে তারেক রহমান কিছু ক্রাইটেরিয়ার কথা বলেছেন, কি ধরনের ক্রাইটেরিয়া বিবেচনা করে তার দল প্রার্থী ঘোষণা করবে, যে কারা জিতে আসবে, এলাকায় অবস্থা, পরিচিতি, সংগঠনের কাছে তার ক্রেডিবিলিটি আছে, এগুলো বিবেচনা করা হবে, এই সব আর কি। এর বাহিরে আমার প্রথম মূল্যায়ন হচ্ছে যে এই যে তালিকাটা দেখলাম, এই তালিকাটা আসলে 2001 সালের যে ইলেকশন ফ্রেমওয়ার্ক ছিল বিএনপির বাংলাদেশের রাজনীতির, সেই ফ্রেমের ভিতর থেকে একটা তালিকা দেখলাম। যে ধরনের ব্যক্তিদেরকে দেয়া হয়েছে, যে ধরনের ক্রাইটেরিয়াগুলো বিবেচনায় নেওয়া হয়েছে, এবং এর মধ্য দিয়ে যে একটা লম্বা পথ পার হয়ে গেছে এবং 24-এ একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, ইভেন বিএনপির 31 দফার যে সংস্কার প্রস্তাবনা, ঐকমত্য কমিশনে আমাদের লম্বা সময় আলাপ আলোচনা, জুলাই সনদ, এটাকে যদি সামনে রেখে বিবেচনা করি, তাহলে বিএনপির নেতৃত্বে যদি এই ধরনের এমপিদেরকে দিয়ে সরকার গঠিত হয়, তাহলে এই ধরনের সংস্কার বাস্তবায়ন করাটা জটিল হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি কোন ধরনের প্লেয়ার দিয়ে স্কোয়াড করছেন, আপনার টিম তৈরি করছেন, সেটা দিয়ে মেসেজ দেয়া যাবে যে আসলে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে আপনি কিভাবে খেলবেন। তো সেই জায়গাতে আমি মানে ওই যে ওয়াও একটা মোমেন্ট, যে ইউরোকা মোমেন্ট, যেটা যে ও ব্রিলিয়ান্ট, বিএনপি আসলেই খুব ব্রিলিয়ান্ট সিলেকশন করেছে, সেই রকম আনন্দিত হবার মতো অথবা এক্সাইটেড হবার মতো প্রার্থী 2-4 জন হতে পারে। যেমন ধরেন সানজিদা তুলি, ঢাকা 14 দিয়েছে, মায়ের ডাকের সাথে আমরা লম্বা সময় রাজপথে একসাথে লড়াই করেছি। যদিও আমি যতটুকু জেনেছি সানজিদা তুলি আসলে ওই আসনের জন্য নমিনেশন চায় নাই, তার সমস্ত আশেপাশের কোনো একটা আসনের জন্য চেয়েছে, তার বাসা টাসা যেদিকে তেজগাঁয় এসব এলাকাতে। আবার আমি ব্যক্তিগতভাবে চাই না যে আসলে এই ধরনের মানুষ রাজনীতিতে আসুক, কারণ মায়ের ডাকের মতো যে মানবাধিকার নিয়ে লড়াই করার সংগঠন এবং এই ধরনের অ্যাক্টিভ ইন্টারন্যাশনালি রিনাউন্ড লোকরা পিওর পার্টি পলিটিক্সে আসাটা দেশের জন্য ক্ষতিকর, কারণ তার লড়াইটা আসলে সবার জন্য, সব মানুষের জন্য, পুরো দেশের জন্য। সেই জায়গাতে তো স্টিল ইটস এ গুড চয়েস সার্টেনলি। এবং সেখানেও জামাতেরও একজন ভালো ক্যান্ডিডেট আছে, ব্যারিস্টার আরমান, যিনি গুম হয়েছিলেন 8 বছর ধরে। তো সেটা একটা ভালো পিক। শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আপনার চিরঙে তার ছেলে হুম্মাম কাদের চৌধুরী নিজে গুমের শিকার ছিলেন, তাকে নমিনেশন দিয়েছে। মীর হেলালকে দেখলাম, ব্যারিস্টার মীর হেলাল আমাদের সহকর্মী। তো এই ধরনের কিছু পিক দেখলাম যে মানে যেটা প্রশংসিত, মানে প্রশংসনীয় হবার মতো। কিন্তু ওভারঅল দেখলাম যে আপনার একটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশের 6.5 কোটি মানুষ যারা ভোট দেয় নাই, যাদের ভোটারদের বয়স হচ্ছে 35-40-এর নিচে। বিভিন্ন জরিপ বলছে 50% থেকে 58%, 62% ভোটাররা এখনো আনডিসাইডেড কাকে ভোট দেবে। এবং বিএনপির সংস্কারের যে রাজনীতি গত কয়েক বছর ধরে চলছে, এই সবগুলোকে মিলায়ে আমি এই ক্যান্ডিডেট সিলেকশনটাকে মিলাতে পারছি না, এক জায়গাতে করতে পারছি না। এবং তার ভিতরে দেখলাম যে গত 13-14 মাসে প্রচণ্ড রকম সমালোচিত হয়েছে চাঁদাবাজির কারণে, দলাদলির কারণে, আভ্যন্তরীণ কোন্দলের কারণে, তারপরে আউট অফ টাং কমেন্ট করবার কারণে পদ সাসপেন্ড হয়েছে, শোকজের শিকার হয়েছেন, এমন মানুষদেরকেও দিয়েছেন। এবং যারা আদৌ জাতীয়তাবাদী শহীদ জিয়ার রাজনীতি ধারণ করেন কিনা এই ব্যাপারে সংশয় আছে। ফজলুর রহমান সাহেব, আপনার কিশোরগঞ্জের ছাত্রলীগের সাবেক সভাপতি, সে ভুয়া মুক্তিযোদ্ধা বলে তার বেস কমান্ডার, ওই এলাকার বেস কমান্ডার একটা ইন্টারভিউ আমি দেখলাম যে সে আসলে মুক্তিযোদ্ধা ছিল না, সে ভুয়া মুক্তিযোদ্ধা, সত্য মিথ্যা আমি জানি না আর কি। তো সেই রকম একটা মানুষকে দেওয়াটা, আবার ব্যারিস্টার রুমিন ফারহান, বিএনপির খুবই জটিল সময়ে যিনি টকশোতে এসে বিএনপির রাজনীতিকে ডিফেন্ড করছেন, যখন বিএনপির এই অনেক হাইব্রিড নেতাদেরকে দেশে পাওয়া যায় নাই, ফোনে পাওয়া যাইতো না, টকশোতে পাওয়া যাইতো না, তখন তারা ডিফেন্ড করছেন। তো সেইটা একটা বড় জায়গা। রবিউল ভাইয়ের মতো মানুষ যারা লম্বা সময় এই আন্দোলন সংগ্রামে ছিলেন, ওনারা নমিনেশন পান নাই। তো সেই বিষয়গুলোকে এখনো অবশ্যই সময় আছে, বিএনপি তার দলীয় জায়গা থেকে সেটা করবে, কিন্তু ইমিডিয়েটলি খুবই মানে আনন্দিত হওয়া অথবা নতুন রাজনীতির পথে আমরা এগোচ্ছি, সেই আশাবাদটা আমি এই তালিকা দেখে হই নাই আর কি। জি, আবার আপনার কাছে আসবো। এনসিপির যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুবা জাবিন, এই যে বিএনপির
237 জনের প্রার্থী তালিকা। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন যে খুব একটা আশাবাদী, এই যে যেই 2001-এর সেই ফ্রেমে বাধা এবং যে আকাঙ্ক্ষাকে ধারণ করার কথা, সেটা আবার রুহিন হোসেন প্রিন্স বলছিলেন সবকিছুর পরে নির্বাচন নিয়ে যে একটা শঙ্কা, সেদিক থেকে অন্তত বিএনপির মতো একটি দলের প্রার্থিতা এই শঙ্কাটা কিছুটা দূর করবে কিনা, আপনি কিভাবে দেখবেন? সাথে একটু যুক্ত করতে চাই, আজকে শেষ বেলায় এসে আমরা দেখলাম বিএনপির পরে আপনাদেরও প্রার্থী তালিকা নিয়ে নানা চ্যানেল নানা ধরনের ব্রেকিং দিচ্ছে, যদিও আপনাদের তরফ থেকে আমি যদি ভুল না হই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। দুটো বিষয়ে আপনার মন্তব্য জানবো। ধন্যবাদ উপস্থিত সবাইকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা। প্রথমত মানে বিএনপির এই 237 জনের প্রার্থী তালিকা প্রকাশটাকে সাধুবাদ জানাই এবং যারা এই তালিকায় স্থান পেয়েছে তাদেরকে অভিনন্দন জানাই, কারণ দীর্ঘ প্রায় 16-17 বছর পর আসলে এরকম একটা নির্বাচনে সব দল অংশগ্রহণ করতে যাচ্ছে বা এরকম একটা পরিবেশে আমরা আমাদের সামনে যে চ্যালেঞ্জ বা যদি কিন্তুগুলো আছে এগুলা পার হয়ে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে যাব, এরকম আশাই কিন্তু সবার দিকে। তো সেই ক্ষেত্রে এটা অবশ্যই একটা ভালো খবর এবং খুশির খবর। যদিও কিন্তু যেগুলো আমরা যতটুকু দেখি, যেমন বিএনপি অনেক বড় দল, তাদের এক একটা আসনেই অনেক প্রার্থী থাকে যোগ্য, জনপ্রিয় এবং অনেক হেভিওয়েট। যেমন চট্টগ্রাম 4 আসনে কেন্দ্র করে অলরেডি এখন কিন্তু ঢাকা চট্টগ্রাম আসন সড়ক মহাসড়ক এক্সপ্রেসওয়েতে অবরোধ হয়ে আছে এবং অনেক দীর্ঘ যানজট লেগে আছে, সীতাকুণ্ডের ওখানে টায়ার জ্বালিয়ে দিয়েছে। তো এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং জানি না এগুলো তো যে পুরনো রাজনীতি, এটা খুব মানে অনুমান, সবাই অনুমান করে এরকম। আরেকটা যেটা যে আমাদের আসলে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রথম জাতীয় নির্বাচন, এবং আমি শুধু নারী দেখে বলছি না, কারণ প্রার্থী তালিকাটা যখন আমি এক নজর দেখছিলাম আমি নারীদেরকেই খুঁজছিলাম। সো 9 জন, খালেদা জিয়া যদি 3 আসন থেকে হয় 9 জন নারী প্রার্থী আছে 237 জনের মধ্যে, যদি 9 জন ভুল না করে 3.5%-এর কাছাকাছি। সো এটা আমার জন্য একেবারেই আশাব্যঞ্জক না। বাংলাদেশের বড় রাজনৈতিক দল থেকে আমি আসলে নারী প্রার্থী আরও বেশি, নতুন তরুণ, মানে নতুন বাংলাদেশের সাথে এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে যাবে এরকম প্রার্থীদেরকে আমরা দেখতে চাই। কারণ রাজনীতি সবসময় অন্য রাজনৈতিক দলের রাজনীতিবিদদের সাথে খালি টকশোতে তর্ক বিতর্ক করব, প্রতিযোগিতা করব তা না। কারণ এমন হতে হয় পার্টনারকে বা কলিগকে যাতে দেশটা আগায়। যদি কারোর সাথে যুদ্ধ করে দেশটাকে পেছনের দিকে, মানে এই সংস্কার ঐক্যমত কমিশন বা এই সব কিছুতে তো আমাদের একটা অভিজ্ঞতা হলো, তাহলে এমন যাতে তর্ক বিতর্ক বা যুদ্ধ করতে না হয় যেটাতে দেশকে কেউ পিছনে ঠেলতে চাইবে আর আমরা সামনের দিকে। সো এখানে যদি আরো ইয়াং এবং নারীদের মুখ দেখতাম তাহলে এটা আমার জন্য ব্যক্তিগতভাবে আমার জন্য খুব ভালো লাগার হতো। আরেকটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে এটা আমি আস্তে আস্তে আমিও খুব আমরা দেখছিলাম যে হঠাৎ করে আউট অফ নোয়ার এনসিপির বেশ কয়েকজনের সম্ভাব্য প্রার্থী তালিকা ব্রেকিং নিউজ, যাদের নিয়ে আলোচনায় ছিল যে আসন, হ্যাঁ যে আসন, এবং তারা গত কয়েক সপ্তাহ ধরে তো আমাদের 2 মুখ্য সংগঠক ঢাকাতেই নাই এবং বিভিন্ন জেলা সফর করছেন এবং তারা তাদের নিজ এলাকা অনেক আগে থেকে কাজ করছেন। সো এগুলো যে এমন না একদম, কিন্তু আমরা যেহেতু ব্রেকিং নিউজটা আমার যতটুকু ধারণায় হয় যে যখন আনুষ্ঠানিকভাবে জানানো হয় তখনই এটা ব্রেকিং নিউজ যায়। তো এটা আপনি ঠিকই বলেছেন, এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তালিকা ঘোষণা করা হয় না, এটা একটা সম্ভাব্য প্রার্থী তালিকা সব জায়গায় ব্রেকিং নিউজে যাচ্ছে। কিন্তু যে মানে যেদিন বিএনপির হলো, বিএনপির প্রার্থী তালিকা আসলে আমরা ব্রেকিং নিউজে দেখতে চাই, কারা নতুন পেলেন কারা পেলেন না বা নানান আলোচনা, সেটাই আসলে কাম্য ছিল আর কি। আপনাদের দল থেকে বলা হয়েছে খুব শীঘ্রই প্রার্থীতা ঘোষণা করাবে, কোনো দিনক্ষণ কি ঠিক হয়েছে? খুব শীঘ্রই, কারণ আপনারা জানেন আমাদের প্রতীক নিয়ে একটা মীমাংসার দিকে আমরা যাচ্ছি। কারণ আমরা জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে যেরকম সব দলের ইতিবাচক মনোভাব নিয়ে এটার যেরকম একটা কনক্রিট সুরাহা চাই, পাশাপাশি কিন্তু আমরা নির্বাচনও পেছাতে চাই না, যেভাবেই হোক হ্যাঁ, এবং নির্বাচনের সময়টা যেভাবে নানান পক্ষ যে আপনারা বলছেন নির্বাচন হবে কিনা অনেকে আশঙ্কা করেন, আমরা আসলে মানুষের মন থেকে আশঙ্কাটা দূর করতে চাই। যে করেই হোক আমরা সবাই মিলে নির্বাচনটাতে অংশগ্রহণ নেব এবং সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম 2টা প্রেস কনফারেন্সে পরপর বলেছেন যে আমাদের প্রার্থী তালিকা মানে নিয়ে কাজ হচ্ছে এবং শীঘ্রই সেটা প্রকাশ করা হবে, সম্ভবত এই মাসে এটা করা হতে পারে। জি, আবার আপনার কাছে আসবো। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম এই যে বিএনপির প্রার্থিতা নিয়ে 3 জনের মন্তব্য শুনছিলেন, নিশ্চয়ই বাইরে আরও যে মন্তব্য সেগুলো আপনার নজরে এসেছে এবং এই যে
বিএনপির মতো বড় দলে সবসময় একটা বড় সংখ্যার জায়গা থেকে অনেক তো মনোনয়ন প্রত্যাশিত অনেক থাকেন, এর মধ্যে দুটো ঘটনা, ঢাকা চট্টগ্রাম এবং ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে, এবং সামনের দিনে এই কি বলবো, এই মেনে না নেওয়াটা আরও বেশি বাড়তে পারে কিনা সেই শঙ্কা আছে কিনা, আর সবার যে মন্তব্য আকাঙ্ক্ষাকে অনেকটাই ধারণ করলো না কিনা, 2001-এর সেই ফ্রেমে আটকা থাকলো কিনা বিএনপি। ভালো করেছে, ধন্যবাদ আপনাকে। প্রিয় তিন সহ আলোচকের মন্তব্য শুনলাম এবং যারা এই মুহূর্তে বাংলা ভিশনের সাথে যুক্ত আছেন। বিএনপি ধরেন নির্বাচন মুখী বেশ আগে হয়ে পড়েছে, আবার নির্বাচনের তারিখ সমাগত সন্নিকটে, যার ফলে এই প্রত্যেকটা আসনে একাধিক প্রার্থী রয়েছে, 4-5জন প্রার্থীও আছে, তারা বিচ্ছিন্নভাবে এলাকায় গণসংযোগ করছে। তো এই বিএনপি যেটা চেয়েছে সমন্বিতভাবে পার্টির হয়ে কাজ করার ফ্রেমের মধ্যে চলে আসুক, যার জন্য একক প্রার্থী ঘোষণা করাটা সময়ের দাবি। এবং নির্বাচন যেহেতু সমাগত এবং একটি বড় রাজনৈতিক দল, তার অনেকগুলি চ্যালেঞ্জ আছে, সেই বিবেচনায় প্রার্থী ঘোষণা করেছে। তো প্রার্থী ঘোষণা করার পর দুটি ঘটনার কথা আপনি বললেন, অনাকাঙ্ক্ষিত অসন্তোষ থাকবে, ক্ষোভ রাগ বিরাগ থাকবে, কিন্তু সেটা যেন ভায়োলেন্সে না চলে যায়। আপনি একটা বড় রাজনৈতিক দলে সমানযোগ্য প্রার্থী আছে বেশ কয়েকজন একটি আসনে, তো সেখানে কেউ ক্ষুব্ধ হতেই পারেন, কেউ ব্যথিত হতে পারেন, মনোমালিন্য থাকবে। এই ক্ষুব্ধ ব্যথিত নিরস করার জন্যই তো আগে প্রার্থী ঘোষণা। এর আগে বিএনপি এত আগে প্রার্থী কখনো ঘোষণা করেনি, আমার 33 বছর রাজনীতির জীবনে আমি দেখিনি। প্রার্থী সিলেকশনের ব্যাপারে ফুয়াদ ভাই যেটা বলছিলেন যে উনি জাতীয় ব্যক্তিত্ব কম দেখতে পাচ্ছেন। উনি জাতীয় রাজনীতি করেন, একটা জনপ্রিয় রাজনৈতিক দলের জেনারেল সেক্রেটারি, উনি জাতীয়ভাবে দেখছেন, কিন্তু আসলে ভোটের রাজনীতি, জনগণের সাথে সম্পৃক্ততা এবং স্থানীয় ইমেজ দেখতে হয় বাংলাদেশের রাজনীতিতে ভোট উইন করতে হলে আসন ভিত্তিক। বিএনপি সেটা বিবেচনা করেছে। তো সেই বিবেচনা করেছে, সেখানে আমার কাছে মনে হয়েছে প্রার্থী, আমার মনে হয় 3 জনের চেয়ে আমি বিএনপি রাজনীতির সাথে বেশি যেহেতু যুক্ত, আমি যাদেরকে তো আমার কাছে মনে হয়েছে যে প্রার্থী সিলেকশন ভালো হয়েছে। দু একটি বিচ্ছিন্ন থাকতেই পারে এবং সেগুলি পরিবর্তনের সুযোগ দল দেখেছে, কারণ এটা তো প্রাথমিক তালিকা, হ্যাঁ সুযোগ রয়েছে। তো প্রার্থী তালিকা প্রকাশ করার পর খুব বেশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমার কাছে মনে হয়নি, যার ফলে আমি এটাকে ইতিবাচকভাবে দেখছি। আবার 63টি আসন এখনো পর্যন্ত আপনার প্রার্থী ঘোষণা করা হয়নি। ফুয়াদ ভাই বলছিলেন যে আমি পাইনি, এরকম একটা কথা বলেছিলেন, ভালোবেসে বলেছেন এটা। আসলে আমি লাস্ট ইলেকশন করেছি ঢাকা 10 আসন থেকে, ওইটার প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি, ঠিক হবে। তো আমার মনে হয় যে ঘোষণা করলে বোঝা যাবে, জানা যাবে। তবে দলের সব সিদ্ধান্ত শিরোধার্য, দল অনেক কিছু অনেকভাবে বিবেচনা করে। আমরা যারা দলটাকে ভালোবাসি, দলটাকে রিপ্রেজেন্ট করি প্রতিকূল অবস্থায়, সব অবস্থায় এবং সামর্থ্যের সব কিছু দিয়ে, তাদের হচ্ছে দলটাই বড়, দলের স্বার্থটাই বড়, সে জায়গায় আছি। একটা কথা বলা দরকার যে 63টি আসন এখনো পর্যন্ত ঘোষণা করা হয়নি। আমাদের একটা কমিটমেন্ট আছে যে আমরা 17 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করছিলাম, সেখানে যুগপৎ আন্দোলন করেছি এবং আমাদের একটা জোটও ছিল। এই জোট ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দিয়েছে এবং আমাদের সাথে জোটের রাজনীতিতে শেখ হাসিনার পতন অধীনে নির্বাচনে যাবে না, ওই জোটের এরকম কমিটমেন্টও ছিল এবং শেখ হাসিনার পতন ছাড়া ঘরে ফিরবে না, এই কমিটমেন্টও ছিল। তো এই জোটে যারা থেকেছে তাদের নিয়ে বিএনপি আপনার নির্বাচনটা ফেস করতে চায় এবং তাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী আছে, জাতীয় রাজনীতিতে ভূমিকা রাখতে পারে এবং রাষ্ট্র ব্যবস্থাপনার ভূমিকা রাখার যোগ্যতা আছে, তাদেরকে বিএনপির জোটের প্রার্থী করার ক্ষেত্রে বিবেচনায় রেখেছে জোরালোভাবে। তো সেই জায়গা থেকে আবার আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে 31 দফার আলোকে যারা রাষ্ট্র বিনির্মাণ করতে চায়, আমাদের 31 দফার সাথে একত্রতা প্রকাশ করে, ওই আদর্শ এবং ওই দর্শন ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে যে সমস্ত রাজনৈতিক দল সক্রিয় এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করতে চায়, তাদেরও কিন্তু এই জোটে আসার সুযোগ আছে। তো সেই বিবেচনার জায়গা থেকে কিন্তু বেশ কিছু আসন রাখা হয়েছে এবং বাকি আসনগুলি যদি আরও কিছু আসন আমার মনে হয় যে বিএনপি থেকে প্রার্থী দেওয়া হবে। সব কিছু মিলে হচ্ছে আমরা নির্বাচনের দিকে যাচ্ছি এবং অন্যান্য রাজনৈতিক দলও ইতিমধ্যে জামাত প্রার্থী ঘোষণা করেছে, এনসিপি প্রার্থী ঘোষণার আমার মনে হয় যে একেবারে দ্বার প্রান্তে। তো তারাও যদি প্রার্থী ঘোষণা করে, আবার জোটের রাজনীতি যেভাবে নতুন নতুন করে বলয় তৈরি হচ্ছে, নতুন জোট, এবং ধরেন আগামী নির্বাচনে সবাই গণতন্ত্র উত্তরণে অন্তর্বর্তীকালীন সরকার যে প্রক্রিয়া নির্বাচনটা করতে চাচ্ছে, বলতে গেলে সব রাজনৈতিক দলের তার প্রতি সমর্থন রয়েছে। দেশে একটা সনদ হয়েছে, ঘোষণাপত্র আগেই হয়েছে, সংবিধানে বেশ কিছু কারেকশন হচ্ছে। তো সব কিছু মিলে গণতন্ত্র উত্তরণটা জরুরি যদি আপনি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, বাংলাদেশকে যদি নতুন আঙ্গিকে দেখতে হয়, সেটা রাজনীতির ক্ষেত্রে, রাষ্ট্র ব্যবস্থাপনার ক্ষেত্রে,
অথবা ধরেন গণতন্ত্র, জবাবদিহিতা, একটা জবাবদিহিমূলক সরকার যেভাবে আমরা চাচ্ছি সবাই, তার জন্য নির্বাচনটা একান্ত অপরিহার্য। এবং প্রার্থী সিলেকশন করে নির্বাচনমুখী হওয়া হলো একটা গ্রহণযোগ্য নির্বাচনের পূর্ব শর্ত। সে জায়গায় বিএনপি এগিয়ে আসছে, জামাত আগেই আছে, এবি পার্টি বা ধরেন এনসিপি আর রহিম ভাইদের দল যদি এগিয়ে আসে, তাহলে আমার মনে হয় যে আনুষ্ঠানিকতা শুধু বাকি থাকবে, বাকি নির্বাচন শুরু হয়ে সংখ্যা কেটে যাবে। একটি বিষয় আপনার ছোট করে মন্তব্য জানবো, এই যে একটি বিষয় বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, মানে তারা আসলে কেউ নমিনেশন এই তালিকায় নেই। না, শিল্প, সাহিত্যিক, সাংবাদিক তো তারা রাষ্ট্রের হয়ে কাজ করছে, রাষ্ট্রের হয়ে কাজ করছে। সবাইকে রাজনীতিবিদ হতে হবে আমি একটু বুঝতে খুব কষ্ট হয়। পেশাজীবী এবং যারা ধরেন সাংস্কৃতিক কর্মী, তারাও তো আমাদের রাষ্ট্রের সম্পদ, তো তারা তো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে থেকে রাষ্ট্রের জন্য কাজ করছে। সবাইকে রাজনীতিবিদ হয়ে রাষ্ট্র বিনির্মাণে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে হবে, তার প্রয়োজনীয়তা আছে কিনা সেটাও একটা ব্যাপার। আবার ভোটের রাজনীতিতে উইন করে আসার ক্ষেত্রে, যেহেতু প্রতিযোগিতাপূর্ণ রাজনীতি এবং নির্বাচন হবে, আপনাকে মূল্যায়ন করতে গিয়ে আসনটাকে হারাতে চাচ্ছে না, সে যে দলই হোক, আমি বিশ্বাস করি এটা। তো ওই ভোটের রাজনীতি বিবেচনা করতে গিয়ে আমার মনে হয় 2-4 জন যারা এরকম মনে করেছিলেন যে দলীয় নমিনেশন পেলেই উইন করবে, সেটা মনে হয় দল মনে করছে না, ব্যক্তিগতভাবে মনে করছে। আমি একটা কথা বলি, 9 জন খুঁজে পেয়েছেন 237 জনের মধ্যে, আরো 63 জন বাকি। আমার চিনা যারা মতো 5-6 জন ওখান থেকে হয়ে যাবে, অর্থাৎ 5%-এর আমাদের কথা ছিল, 15 জন নারী আমরা পাচ্ছি না। প্রিন্স, একটু সনদ সংলাপ এদিকে যেতে চাই। সনদের বিষয়ে 1 সপ্তাহ সময় পেয়েছে রাজনৈতিক দলগুলো, নইলে সরকারি সিদ্ধান্ত নেবে জানিয়েছেন আইন উপদেষ্টা। যে গণভোট নিয়ে দলগুলোর মধ্যে মতভেদ, এটে মানে উপদেষ্টা পরিষদের উদ্বেগ, এই 1 সপ্তাহ সময় যদি এভাবে বলি, 1 সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে যে একত্র হওয়ার এবং নিজেরাই নিজেদের একটা পথ বের করা সম্ভব হবে কি দিন শেষে? না, আমি এ ব্যাপারে একেবারে খুব সরাসরি উত্তর দিই আমার বুঝ থেকে আর কি। কারণ কোনো কিছু যদি সমঝোতা করে আমরা করতে পারি, এর থেকে তো ভালো খবর আর নাই। এটা তো নিঃসন্দেহে, এটা কে না চায়, সবাই চায়। তো এখন আমি দেখি যে আমাদের এইবারে যে ঐক্য অন্যান্য আলোচনার প্রধান সংকটটা ঘটলো কি জানেন? কেউ স্বীকার করি আর না করি হিসাব করে দেখতে পারেন যে ঐক্য এবং ঐক্যমত্য বলতে কি বুঝি, এই জায়গাটা আমরা ফয়সালা করে আসলে আগাইতে পারি নাই বলে এই জটিলতাগুলো হয়েছে। কিন্তু আমি এটা বারবার কোট করি, সে আগেও বলেছি এখনও বলি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের সাথে আলোচনায়, তারপর ওনার সাক্ষাৎকারে, টেলিভিশনে উনি যেটা বলেছিলেন যে যতটুকুতে সবাই একমত সেটাকে ঐক্যমত্য ধরব। এবং উনি এই সব আলোচনার মধ্যে এও বলেছিলেন, হ্যাঁ যদি আপনার ঐক্যমত্য না হন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে, জনগণ জানবে কে কোনটা চায়। আসলেও যদি ওইটাকে রক্ষা করা যেত তাহলে এই সংকটগুলো হতো না। তা আমরা সেইটাকে না রক্ষা করে আমরা যে যার মতো ভালো মনে করেছি, সেইটাকে আমরা মনে করেছি এটা ঐক্যমত্য কেন ধরবো না, যার জন্য দেখবেন এই জটিলতার অবসান আমরা করতে পারিনি। তা যেহেতু করতে পারলাম না এবং শেষে এসে যতটুকু ঐক্যের দিকে আগানোর দিকে গেল, এই ঐক্যমত্য কমিশন তার মেয়াদ শেষের আগে বাস্তবায়ন নিয়ে এবং অনেক ধরনের কথাবার্তা যেখানে নিল, নতুন জটিলতা তারা তৈরি করে গেল বলে দেখি। তা সেইরকম একটা জায়গা থেকে একদিন দেখলাম আইন উপদেষ্টা বললেন যে এ ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবে। সেই দিন অবশ্য কোনো একটা আলোচনার সময় বলছিলাম যে ওনারা এত আমরা সবাই মিলে গণতন্ত্র করতে চাই, তো উনি আবার এক ব্যক্তির হাতে ক্ষমতা দিলেন। তা রাজনৈতিক দল এরকম করলে আমরা বিরোধিতা করি, আর ওনারা আবার এক ব্যক্তির হাতে দেন, এটা ঘটনাটা কি হলো? তো তারপরে আজকে আবার দেখলাম উনি বলছেন 7 দিনের, কিন্তু আমি এটার কোনো হিসাব বুঝলাম না। কারণ রাজনৈতিক দলগুলোকে কিভাবে ওনারা বলেন? কারণ আমরা দেখছি যে যে মুহূর্তে আছি, কারণ আমাদের একটা টাইম, একটা ফ্যাক্টর, ধরেন এটা যদি আজ থেকে 4 মাস আগে হতো, নির্বাচনের বহু আগে একটা সময় ছিল, কিন্তু এখন হয়তো আমাদের হাতে কারণ সময়ও নেই। আর যে ব্যাপারে অনৈক্য তৈরি হয়েছে, আমি অনৈক্য বলছি, অনৈক্যটাকে আমি অস্বাভাবিক দেখছি না, কিন্তু অনৈক্যটাকে আমি স্বাভাবিক দেখছি। কারণ সে সময় দিলে আমি দীর্ঘ আলোচনা করতে পারি, আমি খুবই স্বাভাবিক দেখি। সেইখানে 7 দিন যেভাবে বলেছে, আমি এটাকে বলাটাই যথাযথ মনে করি না। এবং এই বলা নতুন জটিলতা তৈরি করলো, এটা বলার কোনো দরকার ছিল না। ওনারা হয়তোবা, আমি বলি যে হয়তোবা ওনারা করতে পারতেন যে ভাই আমরা সর্বশেষ একটা চেষ্টা করি দলগুলোর সাথে একটা আলোচনা করে করতে পারি কিনা। না হলে আমি মনে করি যে ওনাদের এই ব্যাপারে স্টপ করা উচিত। কারণ এটা মনে রাখা দরকার, আমার বিবেচনা, এটা এখন বলছেন, আমি বারবার বলে আসছি আমাদের দিক থেকে। দেখেন, আমাদের সবচেয়ে বড় অঙ্গীকার কাদের কাছে? জনগণের কাছে। জনগণই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে, তারাই মালিক। এটা যদি বিবেচনা করি তাহলে ধরেন এই ঐক্যমত্যের আলোচনায় আমরা কে কি চাই, আমাদের কার কি পজিশন, আপনাদের প্রচার মিডিয়ার কারণে জনগণ জানছে না। তাহলে সেই জায়গাটা তো আমরা অলরেডি এক ধরনের শপথ নিয়েছি।
হ্যাঁ, এখন একটা কোশ্চেন আসে, যদি শপথ ভঙ্গ করে, আরে ভাই ও স্বাক্ষর করলেও তো কেউ শপথ ভঙ্গ করতে পারে, সেইটা নিয়ে আপনি জোর করে কিছু করতে পারবেন না, বরঞ্চ ছেড়ে দিতে হবে জনগণের উপরে। কেউ যদি তার জায়গা থেকে, আপনি জোর জুলুম করে ঐক্যের কথা বললে তো ভুল করব, সে যেটা বলেছে সেইটা যদি সে তার শপথ ভঙ্গ করে, জনগণই তার ব্যাপারে ভূমিকা নেবে, সেইটা বিবেচনা রাখা উচিত। এবং আমি মনে করি, আমি জানি না কি কারণে উনি 7 দিন বলে এটা বললেন, এবং আজকেও আমি দেখলাম যে বিভিন্ন দলগুলোর পক্ষ থেকে যে রিয়াকশনটা ব্যক্ত করা হলো, আমি ওইটা শুধু না, যে অন্যান্য প্রোগ্রাম, মাঠের কর্মসূচি, আবার নির্বাচন, এই সব জায়গায় যেহেতু আছি, আমি এটার খুব সফলতা এই সপ্তাহের জন্য দেখি না, আমি এটাকে অপ্রয়োজনীয় মনে করি, বরঞ্চ ওইটা থাকা উচিত। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের উদাহরণ দিয়ে যেটা বললাম, যে যতটুকু ঐক্যমত্য হয়েছি তা দিয়ে যদি কিছু করতে চাই করুক, অথবা উনি ওয়েবসাইটে দিয়ে দিক কার কি ছিল, জনগণ যাচাই করবে। আর নির্বাচন ইশতেহারে থাকবে, হ্যাঁ ধরুন কারোরটা ভালো না, জনগণ ঠিক করবে, জনগণ যাকে ভোট দিয়ে করবে সেই কাজটাই করা উচিত। তাই ছাড়া যদি আমি অন্য কিছু করতে চাই, তাহলে যতই সৎ কথা এবং ভালো কথা বলি না কেন, আমাদের ফেব্রুয়ারি নির্বাচন সংকটে পড়ে যাবে। আমি মনে করি সেই সংকটে ফেলানোর অধিকার আমাদের কারোর নাই। তাহলেই এই গণতন্ত্রের পথের যাত্রাটাও এক ধরনের সংকট হবে, এবং নানা অপশক্তি সেই সুযোগটা নেবে, যেটা আমাদেরকে মোটেই এই দেওয়াটা উচিত হবে না। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনিও কি মনে করেন কিনা এই যে 7 দিনের সময় দেওয়াটা, টাইম ফ্রেম বেঁধে দেওয়াটা নতুন জটিলতা তৈরি করবে? এই যে তাহলে এত মাসের 9 মাসের এই আলোচনা কোথায় গেল? না, জটিলতা তৈরি করবে না, বরং হচ্ছে যে আমরা বারবার বলেছি যে ম্যান্ডেট অন্তর্বর্তীকালীন সরকারের হচ্ছে গণ অভ্যুত্থান, এবং এই ম্যান্ডেটটাকে বহু সিদ্ধান্ত নেবার এখতিয়ার দিয়েছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে অন্তর্বর্তীকালীন সরকার, প্রফেসর ইউনূস অনেক বিষয়ই বোল্ড এবং ডিসাইসিভ ডিসিশন যেগুলো নেবার দরকার ছিল টাইমলি, সেগুলো ওরা নিতে পারেন নাই। এটাকে দুর্বলতা আকারে দেখবার সুযোগ আছে। এটাকে দেখবার সুযোগ আছে যে প্রফেসর ইউনূসের গভর্নেন্স স্টাইলটাই হচ্ছে এরকম, উনি ফ্লেক্সিবল, উনি ওয়াইড পসিবল টার্মসে ডায়ালগ করতে চান, সবচেয়ে বড় লেন্থে সময় দিয়ে যদি নেগোশিয়েট করা যায় সেইটা উনি করতে চান। এটা ওনার একটা ফ্রেম হতে পারে, বাট আমরা বোধ করছি যে এটা দুর্বলতা আকারে দেখবার সুযোগ আছে। এবং আমরা বারবার বোধ করেছি যে আজকে এসে গণভোটের সিদ্ধান্তটা যেখানে এসে দাঁড়িয়েছে, এটা 3-4 মাস আগেই এটা করার সুযোগ ছিল, কারণ ঐকমত্য কমিশন একটা ওয়াইড রেঞ্জ অফ ইস্যুসে আলোচনা করছে। একটা সাম পয়েন্টে এসে এটাকে মানে রশি টানতে হবে যে এই আলোচনাটা তো প্রলং করা যেতে পারে না ফর এটার্নিটি। তো সেই জায়গাতে এসে আমরা বোধ করছি যে এইরকম একটা রুলিং দেবার সময় আরো আগে পেরিয়ে গেছে, এক্সপায়ার হয়ে গেছে। তো এখন এটা ছাড়া সিম্পলি কোনো বিকল্প নাই, রাজনৈতিক দলগুলোকে মানে নিজেদের মধ্যে আলোচনা করে মীমাংসা করা। আবার অ্যাট দ্য সেম টাইম এই মীমাংসা করার রেফারিটা কে হবে, কারণ ঐকমত্য কমিশন তো নাই। কিন্তু আমি বোধ করছি যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাডভাইজাররা বিভিন্ন পার্টির সাথে কানেক্টেড, বিভিন্ন বিষয়ে তারা ব্যাক এন্ডে নেগোসিয়েশন কিন্তু করেন, আমি ব্যক্তিগতভাবে অনেক নেগোসিয়েশনের কথা জানি। তো এই কথাটা বলবার আগে এবং ফলো আপ তারা আসলে অনেকগুলো নেগোসিয়েশন করবেন, অ্যাডভাইজাররা বিভিন্ন পার্টির সাথে বসবেন, কথা বলবেন। প্রধান উপদেষ্টাকে রেফারির ভূমিকায় বলেছেন। সো প্রধান উপদেষ্টার মানে প্রতিনিধি আকারেই তো অ্যাডভাইজাররা যাবেন, বিভিন্ন পার্টির সাথে মিট করবেন। তো আমি এখানে কোনো জটিলতা দেখতে পাচ্ছি না, বরং দেখতে পাচ্ছি এটা আসলে একটা কনসেনসাস বেসড এন্ডিং এর দিকে যাচ্ছে, এবং এটা সমাধান হয়ে যাবে। আমি কোয়াইট অপটিমিস্টিক। কিন্তু আপনি যত আশাবাদী হচ্ছেন, কিন্তু দলগুলো তো যার যে অবস্থান ছিল, আমি বরাবরই আশাবাদী ছিলাম, সেই জায়গায় তো অনর অনেকটা। ওইটা দেখেন, ওইটা কিছু আছে, পলিটিক্যাল রেটরিক আছে, পার্টি পজিশন আছে, ফোকাস আছে, ইলেকশন আগায় আসছে, বিএনপি জামাতের মতো বড় দলগুলোর ডিফারেন্ট পাওয়ার কেকের ভাগিদারের ব্যাপার স্যাপার আছে। এখন তো রাষ্ট্র, জনগণ, জুলাই, গণ অভ্যুত্থান এগুলো একটু কমে আসবে, এই চেতনাটা এখন নির্বাচনী চেতনায় চলে যাবে। তো সেই জায়গাতে এটা খুবই মানে অস্বাভাবিক কিছু না, এবং এই সমস্যাগুলো কিন্তু আমরা আগে দেখেছি। গত বছরের ঠিক এই মাসগুলোর কথা মনে করেন, বড় বড় দলগুলোর ইলেকশন নিয়ে কেউ কোন লেভেলে ব্লাড প্রেশার ছিল, 350-এর উপরে ছিল। এখানে আমার ডাক্তার কলিগ আছেন, উনি বলতে পারবেন। কিন্তু আমাদের ব্লাড প্রেশার কিন্তু নর্মাল ছিল, 120-80-তে ছিল। আমরা বারবার বলেছি নির্বাচন অন টাইমে হবে, প্রফেসর ইউনূস যে ডেট বলেছেন ওই ডেটেই হবে। কিন্তু অনেক বড় বড় দলের অনেক বড় নেতারা বলেছেন না যে প্রফেসর ইউনূস দেহত্যাগ করতে পারেন কিন্তু পদত্যাগ করবেন না। ইউনূস যে প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়েছেন ওই প্রতিষ্ঠানের পেনশনের এইজ থাকে না,
উনি কোনোদিন অবসরে বিশ্বাস করেন না, এই ব্যাপারে ওনার বক্তব্য আছে, উনি অবসরে বিশ্বাস করেন না, রিটায়ারমেন্টকে রিটায়ারে পাঠাইতে হবে, এই ব্যাপারে ওনার বক্তব্য আছে। তো ওই বক্তব্যগুলো কোট করে কিন্তু বারবারই কথাগুলো বলা হয়েছে, কিন্তু আমরা বারবার আস্থা রেখেছি, আমরা মনে করেছি এগুলো হবে। জুলাই হবে কিনা, ঐকমত্য কমিশন একমত হইতে পারবে কিনা, সনদ হবে কিনা, স্বাক্ষর হবে কিনা, আমরা কিন্তু লার্জলি এই বিষয়গুলো করে ফেলেছি। এবং এই কাজগুলো করার পরে এই আস্থাহীনতায় থাকবার আসলে কোনো প্রয়োজন নাই। নির্বাচন ফেব্রুয়ারিতে হবে, ভালো নির্বাচন করবার অনেক চ্যালেঞ্জ আছে, কিন্তু এই কনভারসেশনের মধ্য দিয়ে এটা অ্যাচিভ করা সম্ভব। সনদের এই জায়গাটা সুরা হবে কিভাবে? সনদ তো সুরাহা হয়ে গেছে, সনদ তো পলিটিক্যাল ডকুমেন্ট আকারে তো একমত হয়ে গেছি। এনসিপি সাইন করে নাই, সে হচ্ছে প্রসেস একমত হয় নাই। সাবস্ট্যান্সের ব্যাপারে তো এনসিপির কোনো বক্তব্য নাই তো, কারণ এই ডকুমেন্টটা তো অ্যাগ্রিড পলিটিক্যাল সেটেলমেন্ট, যে এই ডকুমেন্টের ব্যাপারে আমরা সবাই একমত। এটা বাস্তবায়ন কিভাবে হবে, কোন প্রসেসে হবে, কখন থেকে হবে, সেখানে একটা দ্বিমত আছে, এবং সেখানে একটা অঙ্গীকারনামা স্বাক্ষর করা না করার বিষয়ে এনসিপির দ্বিমত আছে। বাম বেশ কয়েকটা দল সাইন করে নাই, তারা প্রোগ্রামে যায় নাই, কিন্তু পলিটিক্যাল ডকুমেন্ট আকারে তো আমাদের কারো দ্বিমত নাই, কারণ আমাদের সাথে আলোচনা করেই তো এটা সেটেল করা হয়েছে। তো এই জায়গাতে সনদ অলরেডি হয়ে গেছে। বাস্তবায়ন কিভাবে হবে, বিএনপি যদি করে না করে এটার পলিটিক্যাল কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে, অন্যান্য দল যদি করে না করে তারও কনসিকুয়েন্স তাকে ফেস করতে হবে, পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে এটা কনসিকুয়েন্স প্রমাণিত হবে। জি, ডাক্তার তাজনুর রাজা, আপনি যে সনদের বিষয়ে 1 সপ্তাহ সময় বেঁধে দেয়া, আপনারা বলছেন সংলাপ নিয়ে সাপ লুডু খেলছে সরকার, আজকে ব্রিফিং এই ধরনের মন্তব্য এসেছে। আর এই যে জামাত চাচ্ছে প্রধান উপদেষ্টা এক ধরনের রেফারি ভূমিকা, আসলে কার এখানে রেফারির ভূমিকা নেওয়া উচিত? এখানে আজকে যেহেতু আবার উপদেষ্টাদের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর পক্ষে কাছে আবার আহ্বান জানানো হয়েছে, আমিও আসলে হোপফুল যে এটা হচ্ছে লাস্ট 1 উইক, এবং আপনি দেখেন এক ধরনের নির্বাচনের ভাইব কিন্তু চলে এসেছে, এবং সব রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা ব্যাপারে, ইভেন আপনি গত 1 বছরে গণ অভ্যুত্থানের পরবর্তী দেখেন কোনো ধরনের মারামারি হয় নাই, যতটুকু বাক বিতণ্ডা এটা কথার মধ্যে আছে, হ্যাঁ, এই পাল্টি বক্তব্যের মধ্যে আছে, সবার মধ্যে সবাই ওয়াকআউট করে গেলেও কিন্তু আবার ফিরে এসেছে আলোচনার টেবিলে, বারবার ফিরে এসেছে, হ্যাঁ। এবং আমাদের যেটা যে রাজনৈতিক দলের যে জায়গায় ভিন্ন মত আছে বা আপত্তি আছে বা সেটা নিয়ে আমার মনে হয় যে এই 1 সপ্তাহে প্রচুর অনানুষ্ঠানিক বৈঠক হবে উপদেষ্টাদের সাথে, রাজনৈতিক দলগুলোর এবং রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে, এবং এই 1 সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে। যেহেতু গণভোটের মতো আপনি দেখেন একটা সময় কিন্তু গণপরিষদের নাম, গণভোটের নাম কেউ শুনতেই পারতো না, এবং খুব এগ্রেসিভ হয়েছিল এই নির্বাচন, জাতীয় নির্বাচন, সেইখান থেকে সব কিছু পার হয়ে কিন্তু আমরা এখন গণভোটের মতো ব্যাপারে ঐক্যমত হয়েছে। সময় নিয়ে তো, হ্যাঁ, সময়টা নিয়ে কিন্তু আসলে এনসিপি কখনোই রিজিড ছিল না, কারণ এখানে রিজিড ছিল না এই কারণে যে আগে হলে ভালো, কিন্তু এখানে ইসির সক্ষমতাটাও দেখতে হবে, এবং আমরা আবার এটার কারণে নির্বাচন পিছিয়ে যাক সেটাকেও আমরা সমর্থন করি না। সো একটা মিনিমাইজ একটা জায়গায় আসতে হবে, এবং আমাদের যে জিনিসটা আপত্তি ছিল যে হুট করে সময়টাকে প্রাইম করে ফেলা হচ্ছে মেইন আলোচনা থেকে, বরং জুলাই সনদটার আইনি ভিত্তি এবং বাস্তবায়ন প্রক্রিয়াটা, যেটার কারণে আমরা সই করি নাই, কারণ আপনি এটা কিভাবে বাস্তবায়ন হবে, এটা পরবর্তী সংসদকে যে একটা স্পেশাল ক্ষমতা দেওয়া, গাঠনিক ক্ষমতা দেওয়া, এটা আমরা এনশিওর করতে চেয়েছি, কারণ আমরা বিগত সময় দেখেছি যে এরকম সংশোধনীগুলো আদালতে চ্যালেঞ্জ হয়ে আরেক পক্ষ এসে এটাকে বাতিল করে দেয়। আমরা এবার একটা টেকসই মৌলিক সংস্কার চেয়েছি, এবং এটা যে বারবার আলোচনা হচ্ছে, সময় বাড়াচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ কিন্তু এটা ডিমান্ড করে, হ্যাঁ, এবং আসলে এর থেকেও বেশি সময় ডিমান্ড করতো যদি আমরা সবাই একটু ধৈর্যশীল হতাম। আরও অনেকগুলো সংস্কার কমিশনের আলোচনা এরকম অন্তর্ভুক্ত হওয়াটা অনেক জরুরি ছিল, যেটা হয় নাই, অনেকের অস্থিরতা, সময় স্বল্পতা সবকিছু নিয়ে, কিন্তু যেটাতে হয়েছে এটার একটা পরিষ্কার সমাধান সব রাজনৈতিক দলের, যার যেখানে রিজিড আছে সেটা ছাড় দিয়ে আরেকজন যেখানে রিজিড আছে সেটাকে কতটুকু ফ্লেক্সিবল করা যায়, আমার মনে হয় এই 1 সপ্তাহের মধ্যে এটা সম্ভব হবে। কারণ এখানে কিছু বিষয়ে যেরকম সব রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে, সেটার মধ্যে হচ্ছে কোনো
থার্ড পার্টি, কোনো অপশক্তি যাতে এই উসিলায় মাথাচাড়া দিয়ে না ওঠে। এবং এটা আমার কাছে একটা মনে হয় যে সব রাজনৈতিক দল কিন্তু এই ব্যাপারে সচেতন আছে। কারণ আপনি দেখেন যে এই যে আজকে প্রার্থিতার তালিকা এটা করা এবং সবার বক্তব্যে কিন্তু নির্বাচনমুখী একটা কথাবার্তা আছে। সো জুলাই সনদেরও কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে একটা সুরাহা হয়ে যাবে। বাস্তবায়ন প্রক্রিয়াটা যদি যেভাবে তাদের প্রস্তাবনায় আছে কাছাকাছি আমাদের মেলে, এনসিপিও কিন্তু এটাতে সই করবে এবং পরবর্তীতে নির্বাচনের দিকে আমরা যাব। আরেকটা কথা, জামায়াতে ইসলামী প্রধান উপদেষ্টাকে রেফারি ভূমিকাটা তো এখানে গুরুত্বপূর্ণ। রেফারি ভূমিকা আসলে প্রধান উপদেষ্টার দিকে তো সবাই আমরা তাকিয়ে আছি, কারণ আজকেও উপদেষ্টা পরিষদের সভায় কিন্তু সবাই নিজ নিজ মত দিয়েছে, কিন্তু এটা প্রধান উপদেষ্টাকেই ঠিক করতে হবে। এবং উনি, আমি যতটুকু পত্রিকা মারফত জানলাম যে উনি উচ্চকক্ষে পিআর চান এবং গণভোটে ব্যাপারে কি প্রশ্ন হবে এটার ব্যাপারেও একটা আলোচনা হয়েছে। এবং উনি রেফারি ঠিক হবেন, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় এখানে মূল রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমতর ব্যাপারকেও তিনি প্রাধান্য দিবেন, কারণ উনি প্রাধান্য দিয়েছেন সবসময়, কাউকেই কিন্তু উনি উপেক্ষা করেন নাই। ওনার সরকারের অনেক লিমিটেশন থাকতে পারে, কিন্তু উনি উপেক্ষা করেন নাই, সবারকেই একটা জায়গায় আনাতে চেয়েছেন। আর এই রবিউল ভাইয়ের একটা প্রসঙ্গে, আগের আলোচনার একটা প্রসঙ্গে আমি ওনাকে আসলে সাধুবাদ দেই যে আজকে তালিকায় ওনার নাম আসে নাই, তারপরে উনি যেভাবে পার্টিম্যানশিপ অ্যাটিটিউড দেখিয়েছেন এটা বেশ প্রশংসনীয়। জি, শেখ রবিউল আলম, এই যে সনদের বিষয়ে একমত হতে এক সপ্তাহ সময় বেঁধে দেয়া, বিএনপি কিভাবে দেখছে এবং এই যে রেফারির ভূমিকা কে নেবে? না, বিএনপি এগুলো সব ইতিবাচকভাবে দেখে। অন্তর্বর্তীকালীন সরকার একটা লাস্ট ট্রাই এবং গুড ট্রাই করতে চাচ্ছে। সেটা হলো এরকম যে রাজনৈতিক দলগুলি যদি একমত হয়ে যায় তখন তার আর ধরেন ওই কঠিন সিদ্ধান্তটি নেওয়ার প্রয়োজন হয় না। আর সেটি না হলে আমরা রাজনৈতিক দলগুলি যদি একমত না হতে পারি, ডেফিনেটলি অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের একটা সিদ্ধান্ত নেবেন এবং সেই সিদ্ধান্তটি নিয়ে যাতে রাজনৈতিক দলগুলি পরবর্তীতে বলতে না পারে যে না, আমাদের নিজেদের মতো করে একটু ভাবার, আলোচনা করার বা এই সুযোগটা আমরা হাত পাইনি, সরকার চাপিয়ে দিয়েছে, এই রকমের জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার থাকতে চাচ্ছে না বা যেতে চাচ্ছে না বলে আমার কাছে মনে হয়েছে যে একটু মানে এই এক সপ্তাহ সুযোগ দিয়ে রাজনৈতিক দলগুলি পরে যাতে কোনো রকমের অভিযোগ অনুযোগ করতে না পারে এই চেষ্টাটা করছে। এবং তার মধ্যে দিয়ে যদি সমঝোতা করা যায়, পার্থক্য তো আমি খুব বেশি খুঁজে পাই না। একটা কথা মনে রাখা দরকার যে আমাদের সমস্যাটা কোথায় হচ্ছে। সব বিষয়ে ঐক্যমত হওয়ার আমরা চেষ্টা করেছে জাতীয় ঐক্যমত কমিশন, সব বিষয় তো ঐক্যমতের বিষয় নয়, হবে না। ধরেন এখানে কোনো বিষয়ে আমার অবস্থান ন্যায্য, কোনো বিষয়ে এনসিপির অবস্থান ন্যায্য, কোনো বিষয় আছে অন্য দলের অবস্থান ন্যায্য, মানুষকে ন্যায্যতাটা পছন্দ করার সুযোগ করে দিতে হবে। এবং সেটা যদি আমরা করতে পারি, রাজনৈতিক দলগুলি ওই ন্যায্যতার মেসেজগুলি নিয়ে ইস্তেহারে প্রিন্স ভাই বলছিলেন জনগণের কাছে গেলে জনগণের ম্যান্ডেট যে নিয়ে আসবে সেই প্রকৃত পক্ষের ন্যায্য অবস্থান ধারণ করে সনদ বাস্তবায়ন বলেন, তার যেখানে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট সবারই আছে, কারো বেশি আছে কারো কম আছে, সেইগুলি বাস্তবায়ন করার ক্ষেত্রে আরো টেকসই হয়, জোরালো হয় এবং তার সাথে জনগণকে সম্পৃক্ত করা যায়। দেখেন আমাদের একটা জায়গাতে সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা একটা দুর্বল কাঠামোতে অথবা ধরেন একটা সীমিত পরিসরে, সেটা জাতীয় ঐক্যমত কমিশন বলেন, রাজনৈতিক দলগুলির ডায়লগ বলেন, যেখানে এই সিদ্ধান্তগুলি হচ্ছে, জুলাই সনদ অথবা জুলাই ঘোষণাপত্র, সবই কিন্তু একটা সীমিত পরিসর এবং দুর্বল কাঠামোর মধ্যে আমরা করছি। এবং সেখানে গিয়ে সংবিধান সংস্কারের মতো জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু করতে হচ্ছে। এবং এটা যেটা হচ্ছে, এটা কিন্তু একটা বড় এবং জটিল এবং আইনিভাবে চ্যালেঞ্জ হওয়ার মতো একটা কাজ করতে হচ্ছে, যার ফলে প্রত্যেকটি দল কিন্তু বিভিন্নভাবে দেখছে যে এই প্রক্রিয়াটা সঠিক কিনা। যেমন আপনি যদি মৌলিক সংস্কারের কথা বলেন, সংবিধানে করতে চান, সেটা নিয়ম হচ্ছে যে আগে পার্লামেন্টে সেটা অ্যাপ্রুভ হতে হবে, পার্লামেন্টে আলোচনা করে পার্লামেন্ট যখন অনুমোদন করবে অথবা পার্লামেন্টে যখন সেটা পাস হবে দেন গণভোটে যাবে। অর্থাৎ এভাবেই হচ্ছে মৌলিক সংস্কারে, সংবিধানের মৌলিক সংস্কারের অংশ পরিবর্তন করার একেবারে বাধ্যবাধকতা। কিন্তু আমাদের কি হচ্ছে, আমরা সেই পার্লামেন্ট পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না, আমার আগেই গণভোট করতে হচ্ছে, কারণ অবিশ্বাস আছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি মনে করছে যে পরবর্তী পার্লামেন্ট যদি নির্বাচিত হয়ে যায়, যে দল মেজরিটি পাবে বা ব্রুট মেজরিটি পেলে সেই জিনিসগুলি তার মতো করে আলোচনা করবে, অথবা জুলাই সনদ নিয়ে আলোচনা নাও করতে পারে, অঙ্গীকার ভঙ্গ করতে পারে। অবিশ্বাসের কারণে কিন্তু আমাদের এই কাজগুলি করতে হচ্ছে। কিন্তু আপনি সংবিধান বিশেষজ্ঞ অনেকের কাছে যাবেন, তারা বলছে যে না, আমরা যে প্রক্রিয়ায় গণভোটে যাচ্ছি এবং যে প্রক্রিয়ায় ধরেন একটা সংবিধান সংস্কার পরিষদ করছি, একই নির্বাচনে
একই মেম্বার অফ পার্লামেন্টের ভূমিকা করবে, সংবিধান সংস্কার পরিষদের ভূমিকা পালন করবে। তো সংবিধান সংস্কার পরিষদের ভূমিকাটা তো জাতীয় সংসদের মেম্বার অফ পার্লামেন্টরাই করতে পারে। আবার জাতীয় ঐক্যমত কমিশন বলছে জুলাই সনদে কোনো পরিবর্তন করা যাবে না, দাড়ি কমায় হাত দেওয়া যাবে না। তো দাড়ি কমায় হাত না দিলে 270 দিন কেন লাগবে? আর দাড়ি কমায় যদি হাত দেওয়া না যায় তাহলে সংবিধান সংস্কার পরিষদের কাজটা কি? ওটা তো মেম্বার অফ পার্লামেন্টরাই করতে পারে। আচ্ছা, মেম্বার অফ পার্লামেন্টরা করতে পারলে পরবর্তীতে আরো গণভোটের প্রয়োজন হয়, সেটাও বলা হয়েছে যে গণভোটটা আগে যদি আমরা বিশেষ সাংবিধানিক আদেশ করে নেই তাহলে হয়তো পরবর্তী গণভোটের প্রয়োজন হবে না। এই জায়গাগুলি কিন্তু ভিন্ন মতের কারণ আছে, কারণ এই জায়গাগুলি খুব স্মুথ না। যে প্রক্রিয়ায় আমরা একটা বড় সংস্কার করে ফেলতে চাচ্ছি, একটা জায়গায় বসে, এক টেবিলে বসে, একটা মিটিং এর মধ্যে বসে, একটা ছোট ঘরের মধ্যে বসে, সংবিধান কিন্তু সেরকম বিষয় না। সংবিধান যে প্রক্রিয়ায় টেকসই পরিবর্তন হতে হয় সেই জায়গায় ভিন্ন চিন্তা রয়েছে। হ্যাঁ, ন্যায্য কে অন্যায্য সেটা নিয়ে ডিবেট করা যাবে, কিন্তু যারা মানে সংবিধান বিশেষজ্ঞ আছেন সেই জায়গাগুলিতে তারা মন্তব্য করছেন যে যেভাবে প্রক্রিয়া আমরা গণভোট করছি, যেভাবে আমরা সনদে নোট অফ ডিসেন্ট রাখছি না, তখন কি হবে? অন্য সরকার ক্ষমতায় যদি আসে সে আবার ওই নোট অফ ডিসেন্ট যদি তার মতো করে পার্লামেন্টে আলোচনা করে যদি ওটা নাকচ হয়ে যায়, তার মতো করে হয়ে যায়, তাহলে জুলাই সনদের যে অংশগুলি আমরা একমত হয়েছে সেটা হয়তো বাস্তবায়ন হবে, নোট অফ ডিসেন্ট যেটা আছে সেটা হয়তো বাস্তবায়ন নাও হতে পারে। এই জায়গাটা আমরা নিয়ে যাচ্ছি, যার ফলে একমত হওয়াটা কোনো কোনো সময় কঠিন হচ্ছে। এখন গণভোট আগে হবে না পরে হবে? গণভোট জাতীয় নির্বাচনের দিন যদি হয় আর আগে যদি হয় তার তাৎপর্যগত কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য আছে বলে মনে হচ্ছে না। সবাই বলছে কোনো পার্থক্য নেই। এখন এই আগে একটা গণভোট করার সম্ভব হবে কিনা সেটাও একটা বিষয়। এবং আপনি যদি ধরেন সেইটা যদি কোনো দল বলে যে না আগে গণভোট না হলে আমি নির্বাচন মানি না, আমি নির্বাচনে অংশ নিব না, অথবা এটা পক্ষপাতিত্ব হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার একটা দলের দিকে চেপে যাচ্ছে, এইগুলি হয় কি হলেও অন্তর্বর্তীকালীন সরকারকে ফাংশন করতে কষ্ট হয়। আমার বিশ্বাস হচ্ছে রাজনৈতিক দলগুলি যেহেতু আমরা সংস্কারটা চাচ্ছি, হয়তো খুব কম বিষয়ে দ্বিমত আছে এবং দ্বিমতটা থাকবে, এবং আজকে যেটা দ্বিমত আছে আমার মনে হয় নির্বাচনের পর সেটা নির্বাচন নাও থাকতে পারে, সেটা হয়তো জাতির জন্য প্রয়োজনও হতে পারে, কিন্তু অপেক্ষা করতে চাচ্ছি না, আস্থা রাখতে চাচ্ছি না। গণতন্ত্রের উত্তরণ যদি হয় আপনার সাথে দ্বিমত অনেক কিছুতে থাকতে হবে, কিন্তু দিন শেষে কিন্তু মেজরিটির প্রতি আপনাকে ক্ষমতাও দিতে হবে, তাকে কাজ করতেও দিতে হবে, কারণ মেজরিটি হচ্ছে জনগণ পছন্দ করেছে। ব্যক্তি বা গোষ্ঠীর ধারণাতে যদি আপনি সংকল্পবদ্ধ থাকেন তাহলে গণতন্ত্রের উত্তরণ হয় না, সেটা আরেক ধরনের ফ্যাসিবাদ, সেটা হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদ না, কিন্তু আরেক ধরনের ফ্যাসিবাদের উত্থান। এই জায়গাগুলি বুঝলে আমার মনে হয় না যে খুব বেশি দ্বিমত এই জায়গাতে আছে। একটা ভোট দরকার, একটা নির্বাচিত সরকার দরকার, একটা পার্লামেন্ট খুবই জরুরি। তো সেখানে আমরা মনোযোগী নাই, আমরা চিন্তা করছি ছোট দল বা বড় দল যে যাই হোক না কেন, যে কোনো মূল্যে আমাকে হয় ক্ষমতায় যেতে হবে, অথবা আমি ছোট দল হলে আমাকে ক্ষমতার অংশ হতে হবে। আর আমি যা ধারণা করেছি সেটা জাতির জন্য শিরোধার্য হতে হবে, সংবিধানও শিরোধার্য হতে হবে। এই মানসিকতার পরিবর্তন না হলে আমরা সমঝোতা হয়তো করতে পারবো, নির্বাচনও করতে পারবো, কিন্তু টেকসই গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে অন্তরায় থেকেই যাবে। জি, রুহিন হোসেন প্রিন্স, এই যে টেকসই মৌলিক সংস্কার এবং টেকসই গণতন্ত্রের উত্তরণ, এই যে চ্যালেঞ্জ এবং এই যে সনদের এই জায়গাটাই একমত হওয়া নিয়ে যে চ্যালেঞ্জ, না এটা আমাদের রবিউল তো কতগুলো কথা খুবই যথার্থ বলেছে। এখন হয়টা কি ধরেন এই যে টেকসই গণতন্ত্র তো এক একজনের এক একটা ধারণা। যেমন ধরুন আমরা বামপন্থীরা বা আমাদের পার্টি, আমরা তো বলি যে আপনি পুরো ব্যবস্থা বদল ছাড়া আপনি কোনো সই করতে পারবেন না, মিনিমাম টেকসইটাও করতে পারবেন না। আর আমাদের মূল কথাটা হচ্ছে আপনি একটা সোসাইটিকে শ্রেণী বিভক্ত রেখে কখনো পুরো টেকসই করতে পারবেন না। এটা বুঝেই কিন্তু আমরা প্রেজেন্ট সিচুয়েশনে কতটুকু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা যায় সেই জায়গাটা বলি। যেমন ধরুন আমাদের দলের দিক থেকে বহু আগে থেকেই যে লড়াইটা আমরা করছি যে পুরো একটা মৌলিক পরিবর্তনের জন্যে সোসাইটিটার, পুরো সমাজ ব্যবস্থাটার, তার জন্য একটা বিকেন্দ্রীভূত প্রশাসন সহ নানা আলোচনা আছে। তা সেই আলোচনা তো আর এখন সবাই তো আর গ্রহণ করে আমি তো জোর করে গিলাইতে পারবো না, এটা অন্যায় হবে। সেইটা হবে জনগণের সম্মতি নিয়ে করতে হবে। তাহলে এইটা হচ্ছে ফান্ডামেন্টাল বিষয়। এখন ধরেন 30টা দল আমরা বসেছিলাম, 30 ধরনের চিন্তা, এক এক দল ক্ষমতায় গেলে তার মতো একটা আদর্শর রাষ্ট্রটা গঠন করতে চাই। তাহলে আপনি পারবেন কতটুকু, এর মধ্যে গণতান্ত্রিক সংস্কারে যতটুকু একমত হবো সেইটুকুই। এখন ধরেন কতগুলো আলোচনা এখানে আসে, হয়তো অনেকে মনে করছেন যে এখনকার যে কারণে আমি এখানে কথাটা আপনি তুললেন বলে বললাম যে এইটাকে আমি খুব দ্রুত এর সমাধান দেখি না। কেন আমি ছোট ছোট করে একটু বলি, এখন যেহেতু আলোচনাটা উঠলো, প্রথমে ফান্ডামেন্টাল জায়গা আবার একটু ঠিক বলার আগে রাখতে হবে। আমি কিন্তু কখন কথা বলি, আজ থেকে 4 মাস আগে কথা বললে একরকম ছিল, এখন নির্বাচনের মাঠে আছে। আমি এমন কিছু করব না
যেটা আমার নির্বাচনকে বাধাগ্রস্ত করে, কারণ নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াটাই জরুরি কাজ এবং সেইটা ছাড়া আপনি আগাইতে পারবেন না। এখন কথা কি ছিল আমাদের দিক থেকে, প্রথম দিন থেকেই বলছি যে আলোচনাগুলো ঐক্যমত্য হব, তার মধ্যে যতটুকু সম্ভব এখনকার আইনে পারমিট করে সরকার সেটা করবে। বাকি যেটা সংবিধান সংস্কারের সাথে জড়িত, এটা সংবিধানেই লেখা আছে, নির্বাচিত পার্লামেন্ট সেই কাজটা করবে এবং এর মধ্যে মৌলিক পরিবর্তন যেগুলো সেইটা গণভোটে যাবে। তখন গণভোটে কেউ আপত্তি করছে না, কিন্তু কখন গণভোট এখনো কিন্তু সংবিধানে নাই, কিন্তু সংবিধান আনার ব্যাপারে আবার আমরা ঐক্যমত্য আছি, অবশ্যই আনা দরকার, তাহলে তখন যেতে হবে। এখন ধরেন যে আলোচনাটা আসছে এই ব্যাপারে নানা উকালতিদের তাদের বক্তব্য আছে বা আমরাও যেটা বুঝি, যার জন্য আমরা প্রথম দিন বলেছি এই জাতীয় সংসদের আগে গণভোট অপ্রয়োজনীয়। আমরা এখনো আমাদের আইনবিদদের সাথে কথা বলে যেটা বুঝেছি, আমরা মনে করি ধরেন এখন একটা ভোট করলাম, গণভোট, কথার কথা কি নিয়ে করলাম না করলাম আমি ওই জটিলতা বাদ দিয়ে রাখলাম, এই গণভোটে যা সিদ্ধান্ত হলো পার্লামেন্ট এটা তো মানতে বাধ্য না, তাই আপনি এই জটিলতা তাই কেন এটা করব, কথার কথা বললাম আমি, কথা না, এটা লজিক চাওয়া হচ্ছে না। প্রথমে আসি যে আপনি গণভোট তো সংবিধানেই নাই, তাহলে কে এটা করবে, এখন এই যে কে করবে সেটা নিয়েই তো ঐক্যমত্য হয় কিভাবে? আপনি কেউ বলছেন প্রধান উপদেষ্টা করবে, কেউ বলছেন রাষ্ট্রপতি করবে, এখন সেটার সমাধান কি আপনি করতে পারবেন? ইজি মোটেই না, কারণ প্রধান উপদেষ্টার এই ক্ষমতা কি আছে? এখন আপনি জনগণের অভিপ্রায়ের কথা বলতে পারেন, কিন্তু তিনি ওত নিয়েছেন কি? খালি তো প্রধান উপদেষ্টা না, সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তা আমি বলছি যে এই বিতর্ক কি আপনি এই 2-4 দিনে করতে পারবেন? আমার বিবেচনায় পারবেন না বলেই আমি কথাটা বলেছি, এটা দিক। তারপর হচ্ছে আপনি যে গণভোটের কথা বলছেন, যে পরের যে প্রশ্নগুলো নিয়ে আসলেন, আপনি যেভাবে লিখছেন, বলেন তো কথার কথা বোঝার জন্য বলি, ধরেন ওইখানে ভোট হলো, আমি যদি যাই আমি কিসে ভোট দেব? কারণ ওর মধ্যে কিছু পয়েন্টে আছে আমি একমত, আবার কিছু পয়েন্টে আছে আমি একমত না, আমি কোথায় ভোট দিব আমি জানি না, আপনি কি করবেন? আর এই 48টা প্রশ্ন আপনি কি এইভাবে করতে পারেন? আগে তো নোট অফ ডিসেন্ট অন্য আমাদের ঘোরতর অধিমত এই জন্য ছিল, যার জন্য আমি কিন্তু ফার্স্ট রাউন্ডে আপনি যখন প্রশ্ন করেন আমি বলেছি যে সংকট শুরু হয়েছে ঐক্যমত্য মানে কি এইটা বোঝার জায়গা থেকে, এবং সেক্ষেত্রে বলেছি, আমি আবার রিপিট করি কথাটা, একাধিকবার বলেছি, আপনার এখানে বলেছি, বিভিন্ন জায়গায় বলেছি, 5ই অক্টোবর 2024 যখন আমাদেরকে দ্বিতীয়বারের মতো উনি আমন্ত্রণ জানালেন বিভিন্ন দলের সাথে, বাম জোটের পক্ষ থেকে আমরা যখন গেলাম, বাম গণতান্ত্রিক, আমরা কিন্তু লিখিত বক্তব্যের পর এই কথাটা বলেছিলাম। উনি আমাদের সামনে যেটা বলেছেন, পরে ডেইলি স্টারের সাক্ষাৎকার, টেলিভিশন, সব জায়গায় বলেছেন, ঐক্যমত্য মানে যে পয়েন্টে আমি সবাই একমত হবে সেটুক ধরবো, 19-20 যদি থাকে আলোচনায় চেষ্টা করবো একমত, হইলে হবে, নাইলে নাই। আমাদেরকে 18-19-20 বলছেন, ডেইলি স্টারে তো উনি বলছেন 10টা একমত হলে সেটা করবো, নাহলে একটা একমত হলে করবো, না হলে নাই। পরে উনি বলেছিলেন যে যেটা হবে না আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, জনগণ দেখবে, তা সেটাই তো যথার্থ ছিল। আমি বলছি এখনো ওই কথাটাই যথার্থ আছে, ওর বাইরে আপনি কিছু করতে গেলে আমি এখনো মনে করি করতে পারলে তো আমি বলেছি যে সবচেয়ে যদি একমত হওয়া যায় এর থেকে তো ভালো খবর আর নাই, কিন্তু আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি আমাদের দিক থেকে আমি এটা দেখছি না, বরঞ্চ এই আলোচনা যত বেশি আপনি আনতে যাবেন তত বেশি ওই যে একটা কথা, এই পয়েন্টে আমরা শতভাগ একমত যে আমরা যদি নির্বাচন অন্য কিছু বাধাগ্রস্ত করি তাহলে অপশক্তি কিন্তু নানা ধরনের ঘটনায় আছে, এবং এই অপশক্তি আমরা শুধু পতিতদেরকে চিনি, কিন্তু মনে রাখতে হবে ভূ রাজনৈতিক কারণে অনেক বেশি বাইরের আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী শক্তি নানাভাবে প্রভাব বিস্তার করতে চায়। সেই জায়গাটা থেকে আমাদের খুবই সতর্ক থাকতে হবে, না হলে আপনি বাংলাদেশে এটা মনে রেখেন, শুধুমাত্র ফেব্রুয়ারি ভোট বা যেদিনই বলি না কেন, ভোট শেষ না হয়ে আপনি একটা ভোট গণনা এবং নির্বাচিত সরকার হাতে ক্ষমতা তুলে না দেওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা থাকবে, কারণ আমরা তো কোনো একটা ভালো পরিবেশে নাই, ছিলাম না অনেক দিন ধরে। এর জন্য এখনকার পরিবেশ দায়ী না, দীর্ঘ যে 1 যুগেরও বেশি যে অপশাসন ছিল সেইটাই তো দায়ী। তা সেই জায়গা থেকে উত্তরণকালীন একটা পর্যায়ে যখন চলবে, আপনাকে কিন্তু গণতন্ত্রের ধারা সমুন্নত রাখা এবং জনগণকে কত বেশি সচেতন করা যায় তার উপরে নির্ভর করে তাদের হাতেই আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ তারাই হবে রক্ষা কবচ, তাই না হলে অন্য কেউ রক্ষা কবচ হতে পারে না। সুতরাং আমি এই কারণে এখনো মনে করি যে সরকার, যে কথা আবার রিপিট হচ্ছে, আজকে আপনাকে বহুবার এই কথা রিপিট করলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ঐক্য এবং কিভাবে চলবেন যে কথা বলেছেন উনি সেইটা রাখুক। প্রসঙ্গক্রমে বলি, এখানে কথাটা উঠেছে বলে, আগেও উঠেছে, কথা সত্য, আমরা সবসময় হয়তো অনেক কথা বলছি না, ওনার অনেক কিছু হয়তো অভিপ্রায় আছে, ব্যক্তি থাকতে পারে, তোনার আছে বলেই কি এখানে গ্রহণযোগ্য করতেই হবে? নো, সেটা ঠিক না, এটা পরিষ্কার বলি। তাহলে তো উনি কি, এটা তো গণতন্ত্র, এটা তো রাজতন্ত্রের ব্যাপার না, উনি একটা মনেই করতে হবে, আমরাও তো মনে করছি। ধরুন নারী আসন নিয়ে যেটা হয়েছে, আমাদের ঘোরতর অধিমত আছে, এবং আপনি 43 সাল পর্যন্ত যে
দৃষ্টিভঙ্গি এখানে নিয়ে আসছেন, তার মানে নারী আসন 100 করে এবং সরাসরি ভোটকে নাকচ করে দিয়েছেন। আমি কখনো তো একমত হব না, আমি তো একমত হইনি। ওইখানেই বলেছি এ ব্যাপারে ঘোরতর দেবো, নোট অফ ডিসেন্ট। নোট অফ ডিসেন্ট হচ্ছে কি, আমি দিয়ে এটা মেনে নিলাম না, আমি সেটা মানি নাই। তো এরকম 4-5টা প্রশ্ন এর মধ্যেই আছে এবং আমি দেখছি এটা খুবই ক্ষতিকর। তা ঠিক আছে, তাহলে সেইটা তো বাদ রেখে আপনি ঐক্যের জায়গায় যাবেন, এটা ছেড়ে দিতে হবে জনগণের কাছে। জনগণ কারোর ম্যান্ডেট অনুযায়ী যদি ভোট দেয় তখন তিনি পার্লামেন্টে ওইটা করুক, আমি তখন পার্লামেন্টের ভেতরে থাকলে ওইখানেও ফাইট করব, বাইরে এসে আমি রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করবো। জনগণ যদি আমার পক্ষে থাকে হবে, নাহলে তখন ওইটাকে আমি মেনে নেবো। আমার সামনে তো আর অল্টারনেট নাই। ডেমোক্রেসির এইটাই তো কথা, শেষ কথা এটা, এর বেশি তো আর কিছু নেই। কিন্তু আজকেও যদি কেউ ধরেন একটা জিনিস হয়ে গেল, ডেমোক্রেসি হচ্ছে কয়দিন পর ওটাও তো পরিবর্তন হইতে পারে, সেই ধারায় যেতে হবে এবং সবাইকে ধৈর্য ধরে আগাইতে হবে। কারণ আমরা কিন্তু একটা কঠিন পরিস্থিতি মোকাবেলা করেই গণতন্ত্রের পথে যাত্রা করছি, এটা মনে রাখতে হবে। এইটা যদি ব্যাহত হয় আমরা দীর্ঘমেয়াদী সংকটে পড়ে যেতে পারি। এবং প্রসঙ্গক্রমে এইটা বলে আমি শেষ করি, দেখেন অন-11-কে মনে রেখেন সবাই। অন-11 কিন্তু ছিল বিরাজনীতিকরণ ধারার তৈরি করার জন্য। অন-11 ছিল এই রাজনীতিগুলোকে ভেঙে চুরে অন্য আধিপত্য বিস্তারের জন্য। অনেকে চেষ্টা করেছিলেন, তখন পারেন নাই, তারা এগুলো বাতিল করেছে, এটা মনে করার কোনো কারণ নেই। তাদের বহু মানুষ এখনো আছে, সুতরাং তারা কিন্তু বড় সংকটে দেশকে ফেলতে পারে। সেইটা মনে রেখেই আমি মনে করি অন্ততপক্ষে আমাদের দিক থেকে, কমিউনিস্ট পার্টি এবং বামপন্থীদের দিক থেকে আমরা যতটুকু আমাদের বুদ্ধিমত্তা আছে সে অনুযায়ী এই গণতান্ত্রিক আচরণ এবং গণতন্ত্রের পথে যাত্রাটাকেই আমরা রিনফোর্স করতে চাই। ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, অনেকগুলো শঙ্কার কথা, 1-11 আছে, নানা শঙ্কা, অপশক্তি, সব নানা শঙ্কার কথা আছে, কিন্তু এই যে সনদ, একমত হওয়া, সংস্কার এবং সবকিছু এখন নির্বাচনমুখী, কিন্তু এটাও তো ঠিক, সবকিছু নির্বাচন, নিঃসন্দেহে নির্বাচন তো সবচেয়ে জরুরি বিষয় এখন, কিন্তু আবার এই যে জুলাই অভ্যুত্থানের সংস্কারের স্বপ্নটাও তো আবার থাকতে হবে। সার্টেনলি দেশে 1-11 হচ্ছে না, হবে না নিঃসন্দেহে। এটা যদি কেউ চেষ্টাও করে থাকে, তাদের অন্য বিকল্প পালানোর পথ টথ প্রস্তুতি এগুলো ওরা হাতে রাখা দরকার আর কি। এটা হচ্ছে বটম লাইন। আপা আসছে না, আপা ফিরছেন না। এর বাইরে হচ্ছে যে বিএনপির সাথে অন্যান্য অনেক রাজনৈতিক দলের এই সরকারের ম্যান্ডেটের লেজিটিমেসির কোয়েশ্চেনের ব্যাপারে দ্বিমত আছে। বিএনপি সহ অনেক দল মনে করেন যে এই সরকারটা হচ্ছে একটা 106-এর অধীনে তৈরি হওয়া একটা সরকার। প্রিন্স ভাইয়ের বক্তব্য সেরকম আলামত এসছেই, যেটার সাথে আমি একমত না, এনসিপি একমত না। এই ব্যাপারে আমরা বোধ করছি এই সরকারটা গণ অভ্যুত্থানে তৈরি হওয়া ম্যান্ডেটের একটা সরকার, এইটা 106-এর সরকার না। তাহলে প্রশ্ন হচ্ছে যে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছেন, বঙ্গভবনে গিয়েছেন, সংবিধান সাসপেন্ড হয় নাই, তাহলে এটা কি হবে? আপনি যদি এখন ঢাকা মেডিকেলে যান, মর্গে প্রচুর লাশ পড়ে আছে দেখবেন, বাংলাদেশের যে কোনো মেডিকেলে যদি যান। এখন এই ব্যক্তিগুলোকে দাফন করা হয় নাই মানে কি এই লোকগুলো মারা যায় নাই? মর্গে পড়ে আছে মানে হচ্ছে যে এই মানুষগুলো আসলে মারা গেছে, কিন্তু তাকে দাফন করা হয়নি। আমাদের এই 72-এর আওয়ামী ফ্রেমের যে ফ্যাসিস্ট কনস্টিটিউশন, এই কনস্টিটিউশন গত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নালাল ভয়েড হয়ে গেছে। ইটস এ ডেড কনস্টিটিউশন। এই অবসলিট ডকুমেন্টটার মধ্য দিয়ে এই সরকার গঠিত হয়নি। কিভাবে এই কনস্টিটিউশনটা ডিফ্যাক্টো ডেড হয়ে গেছে? আপনি দেখেন যে আমরা আমাদের রিসার্চে দেখেছি 50+ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন এই সরকার ইতিমধ্যে অমান্য করেছে। যেমন ধরুন এক্সাম্পল দেই, সংবিধানে বলে দেওয়া আছে বাজেট কোথায় পেশ হবে, সংসদে। কোথায় হয়েছে? বিটিভিতে। তো এখন চিফ জাস্টিস কিভাবে অ্যাপয়েন্টেড হবে? অমুক তমুকের পরামর্শে, তমুকের প্রস্তাবে তমুককে অ্যাপয়েন্ট করবেন বলা আছে না কনস্টিটিউশনে। কিভাবে অ্যাপয়েন্টেড হয়েছে? পালায় গেছে লোকজন, ওই ঘেরাও দিচ্ছে, তারপরে হাইকোর্ট ডিভিশন থেকে মোস্ট সিনিয়র, অফকোর্স মোস্ট কম্পিটেন্ট জাজ করা হয়েছে, কোনো সন্দেহ নাই। কিন্তু প্রোটোকল তো নাই আমাদের হিস্ট্রিতে যে হাইকোর্ট ডিভিশন থেকে স্ট্রেইট ওয়ে যিনি অ্যাপিলেট ডিভিশনের জাজ হিসেবে সার্ভ করেন নাই তাকে চিফ জাস্টিস করা হয়েছে। হয়েছে তো। আমাদের ইলেকশন কমিশন কিভাবে ফর্ম হয়েছে? আমাদের দুদকে এখনো 3জন কমিশনার আছে, কিসের ভিত্তিতে ফর্ম হইলো? কে করার কথা? তো এইভাবে যদি আপনি একের পর এক যান, এই কনস্টিটিউশন অলরেডি বহুবার ব্রেক করা হয়ে গেছে, এটা অলরেডি ডেড, এটা মর্গে আছে। এখন এই ফান্ডামেন্টাল জায়গার সাথে বিএনপি অথবা
কমিউনিস্ট পার্টির সাথে আমাদের লার্জলি মোটা দাগে অনেক দলের দ্বিমত আছে। আমরা বোধ করি এটা হলো আমাদের পলিটিক্যাল পজিশন, কারণ তাহলে গণ অভ্যুত্থানকে অস্বীকার করা হয়, এবং এই অস্বীকার করার মধ্য দিয়ে যেটা হচ্ছে যে আওয়ামী ফ্যাসিবাদকে কাগজে ফিরায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এবং বহুবার আমি বলেছি যে এইটা করার মানে হচ্ছে শহীদ প্রেসিডেন্টের রাজনীতিকে অস্বীকার করা, যে উনি যে রাজনীতিটা করতে চেয়েছেন সেটা ৭২-এর ফ্রেমে পড়ে না। ইভেন প্রিন্স ভাইয়েরাও, আমি তো নিজে বাম রাজনীতি করেছি এক সময়, যে এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনীতি, মানে মানে মজলুম মানুষের হয়ে লড়াই করা, মজদুরের হয়ে লড়াই করার যে রাজনীতি, এইটা ৭২-এর আওয়ামী ফ্যাসিবাদের সংবিধানের মধ্যে পড়ে না, যায় না। অতএব গণ অভ্যুত্থানকে ধারণ করে ইকুয়ালি ৭২-এর সংবিধানকে ধারণ করবে, এটার মানে হচ্ছে যে অ্যাট এ টাইম আপনি পানি খাচ্ছেন এবং পানিটা ফেলে দিচ্ছেন, এরকম একটা কথা বলার মতো। একই পানি একই সময় খাওয়া যায় না, ফেলা যায় না, যে কোনো একটা করতে হয়, ইদার খেতে হয় অথবা ফেলে দিতে হয়। সংবিধান হচ্ছে এরকম একটা ডকুমেন্ট যেটা রাষ্ট্রকে ইন টোটো মানতে হয়, শতভাগ মানতে হয়। এটা 30% মানবেন আর বলবেন না সংবিধান ঠিক আছে, এর 40% মানবেন তো বলবেন সংবিধান ঠিক আছে, এর কিছু অংশ মানবেন আবার কিছু অংশ মানবেন না, ওইটা আবার বলবেন যে সব ঠিক আছে। ইট ডাজন্ট ওয়ার্ক উইথ দ্য স্টেট। স্টেটের কনস্টিটিউশনের ফ্রেমওয়ার্ক হচ্ছে শতভাগ মানতে হবে, সমুন্নত রাখার শপথ মানে হচ্ছে ওইটা। তাহলে হচ্ছে আদারওয়াইজ বলতে হবে তাহলে প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এখন মামলা করেন, সংবিধান সমুন্নত রাখেন নাই তো উনি এটা দিয়ে তো হাত দিয়ে বলছিলেন সমুন্নত রাখবেন, তো উনি আসলে সমুন্নত রাখেন না, উনি তো বাজেট ওই অর্থ উপদেষ্টা পেশ করছে। যদি এই সংবিধান কন্টিনিউ থাকে তাহলে বিএনপি তো ফেব্রুয়ারিতে নির্বাচন চাইতে পারে না, ২৪-এ নির্বাচন একটা হয়েছে, তো ২০২৯-এ নেক্সট স্ক্যাজুয়াল নির্বাচন হবে, তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে? নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেটের ভিত্তিতে, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন হচ্ছে, আমাদের পার্টির কনসেনসাসের ভিত্তিতে নির্বাচন হচ্ছে। অতএব অ্যাট এ টাইম এই যে কন্ট্রাডিক্টরি পজিশনগুলো পার্টিগুলো নিচ্ছে, এইটা জনগণকে বিভ্রান্ত করছে, এবং জনগণ মনে করছে যে রাজনৈতিক দল তার যে কমিটমেন্টের জায়গাটা দেখানো দরকার ছিল কালেকটিভলি, সেইটা দেখাতে পারছে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি এর মানে এটা না যে আমরা কোনো কিছু চাপিয়ে দেব। দিস ইজ এ পার্টি পজিশন, বিএনপির পজিশন, আমি এটার সাথে একমত না, আমি এটা আমার জায়গা থেকে বলবো, এনসিপি তার পজিশন বলবে, সিপিবি বলবে, কিন্তু চাপিয়ে দেওয়ার কোনো জায়গাতে যাওয়া যাবে না, এটার সাথে আমি একমত। সেক্ষেত্রে জুলাই সনদের যদি উপরে রেফারেন্ডাম হয়, তার কোশ্চেনিয়ারের মাত্রা কি হবে, একাধিক কোশ্চেন থাকবে কিনা, একসাথে নির্বাচন হবে কিনা, সে ডিফারেন্ট সেট অফ কোশ্চেন্স, এবং এটা নিয়ে আলাদা আলোচনা হওয়া দরকার। বাট এইটা এই সরকারের ম্যান্ডেট, এইটা গুরুত্বপূর্ণ জায়গা, সে তার কিসের ভিত্তিতে সে গভর্ন করছে, রুল করছে, এবং ম্যান্ডেট কিভাবে প্রডিউস হয় এইটাও গুরুত্বপূর্ণ আমাদের জাতি হিসাবে বোঝা। যুদ্ধ কিসের মাধ্যমে হয়েছে? ৭০-এর ফ্রেমে যারা নির্বাচিত হয়েছেন তারা তো যুদ্ধ করেছেন, তারা কিসের জন্য শপথ নেওয়ার কথা ছিল? পাকিস্তানের সংবিধান সমুন্নত রাখবেন, তো তারা যুদ্ধ করে তো রাষ্ট্রদ্রোহী মামলার আসামি হওয়ার কথা না? আমরা তো ৭ কয়ের আসামি হয়ে যাওয়ার কথা। আমরা যারা ঐকমত্য কমিশনে বসছি, আমরা যারা পরিবর্তনের জন্য কথা বলছি, আমাদের তো এখন জেলে থাকার কথা যদি ৭২-এর সংবিধান থাকে। কেউ আমাদেরকে তো ফাঁসি টাসি দেয় নেই তো, এখনো কেউ ধরে নিয়ে যায় নেই তো। তাহলে রাষ্ট্রদ্রোহিতার এই প্রভিশনটা তো অলরেডি নাই ওখানে। তাহলে সেই বাস্তবতায় বুঝতে হবে যে আমরা কিসের ভিত্তিতে কনসেনসাস কমিশনে একমত হয়েছি, একত্রে গেলাম। এটা তো ইন ব্রিচ অফ দ্য কনস্টিটিউশন, সংবিধান লঙ্ঘন করে আমরা ঐকমত্য কমিশনে গেছি। অন দ্য হোয়াট বেসিস অফ দ্য ম্যান্ডেট? ওই ম্যান্ডেটটা হচ্ছে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট। তাহলে আমার পলিসি ফ্রেমে, আমার চিন্তার ফ্রেমে তো এই কনসিস্টেন্সি থাকতে হবে, যে আমি ইকুয়ালি ৭২-এর সংবিধান ব্রেক করছি, আবার বলছি না ৭২-এর সংবিধান ঠিক আছে। এই পজিশনটা আমরা পলিটিক্যালি কারেক্ট মনে করি না। জি, ডাক্তার তাজনুভা যাবেন, এই যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, এবং আমাদের তো স্পষ্ট মনে আছে অভ্যুত্থানের যেহেতু সামনের সাথে আপনাদের এনসিপি ছিল, সেখানে বারবারই বলতেন যে এই যে একটি গণ অভ্যুত্থানের শুধু এই জন্য না যে আবার একটি নির্বাচিত সরকার থেকে শুধু একটি শুধু ক্ষমতার পালাবদল হবে না, সংস্কার এবং যে জায়গাগুলো আমাদের স্বপ্নের যে জায়গাগুলো ছিল, তাহলে ওই টেকসই জায়গাটি কীভাবে আর ওই যে গণ অভ্যুত্থানের ম্যান্ডেট, এবং আবার এই জায়গাটিও তো ঠিক যদি নির্বাচন সংখ্যায় পড়ে দিন শেষে নানা অপশক্তি এবং নানা কিছুর সংখ্যা। নির্বাচনের সংখ্যা আমরা আসলে দেখি না, আমরা মনেও করি না। ফুয়াদ ভাই অনেক কিছু বলে ফেলেছেন যেটা বলতে চাইছিলাম, আমি এর সাথে আরও কিছু সংযুক্ত করি। আপনি দেখেন দুটা নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, দুটার ভোটারই হচ্ছে গণমানুষ, একই ভোটার। তাহলে একটা হচ্ছে আপনাকে পরবর্তী সরকার গঠনের দিকে নিয়ে যাবে, ক্ষমতার কাছাকাছি। গণভোট হচ্ছে আপনাকে জুলাই সনদের অনুমোদন দিবে। গণভোট এর মাধ্যমে ৭২ সংবিধান কিন্তু গণভোট দ্বারা অনুমোদিত না। তাহলে গণভোট যেটা পুরো বিশ্বের নিয়ম, যে
গণভোটের মাধ্যমে, আমাদের গণপরিষদের মাধ্যমে হয় নাই, ধরে নিলাম জুলাই সনদকে জনগণ অনুমোদন দিবে, তাহলে আপনি দুইটা ডুয়াল পজিশন নিচ্ছেন। 72-এর সংবিধানকে আপনি টেনে আনছেন, একটাতে দোহাই দিচ্ছেন যে গণভোট সংবিধানে নাই, আবার আপনি সেম টাইম জাতীয় সংসদকে আপনি আপার রাখছেন বা লেজিটিমেট দিচ্ছেন, কারণ সেটা ক্ষমতার জাস্ট রেজিম পরিবর্তনের সাথে জড়িত। তাহলে এটা তো খুব মানে দ্বিচারিতা হয়ে গেল, কারণ আপনি দুইটাতেই তো গণমানুষ। গণভোট যখন জুলাই সনদের উপর যখন জনগণ তার রায় দিয়ে দিবে, তখন তো রাজনৈতিক দলের মতামত, ভিন্নমত, একমত রায়গুলা নিচে থাকবে, জনগণের রায়টা উপরে থাকবে। তাহলে সেটাতেই তো আর আমাদের একমত হওয়া উচিত। কেন একমত হওয়া উচিত? কারণ এই যে এখন গণ অভ্যুত্থান পরবর্তী সময় ফুয়াদ ভাই যে পুরো ঘটনাটা বলল, এটা তো 5 বছর পর পর আসে না, এটা 10 বছর পর পরও আসে না, এটা একটা ঐতিহাসিক মুহূর্তে আসে, অনেক কিছুর বিনিময়ে এটা আসে। তাহলে এটাকে আমরা স্বাভাবিক 5 বছর পরে বা 2 বছর পরে বা একটা সরকার পরিবর্তনের মতো ডিল করলে হবে না। এটা আমরা এখন ইতিহাসের এই পর্যায়ে আছি, এটা আমরা ইতিহাসের কাছে ঋণী থাকবো, ধরা থাকবো যদি, বা আগামী প্রজন্মের কাছে আমরা ধরা থাকবো যদি আমরা এটাকে স্রেফ রেজিম পরিবর্তনের মতো করে ট্রিট করি। তাহলে এটা একটা গণ অভ্যুত্থান পরবর্তী সময়, এবং এই গণ অভ্যুত্থানটা আরও মনে রাখতে হবে রাজনৈতিক দলের গুলোর কৃতিত্ব কম, গণমানুষের কৃতিত্ব বেশি, সব রাজনৈতিক দলেরই থেকেই বেশি। কোনো একক আমি এখানে কাউকে ক্রেডিটটা দিচ্ছি না। তাহলে তাদের অধীনে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, যেখানে সব রাজনৈতিক দল অংশ নিয়েছে, তাদের অনুমোদনে যে জুলাই সনদ, সেটার ভিত্তিতেই নির্বাচন হবে। এবং গণভোটে কিন্তু ঐক্যমত হয়ে গেছে, সবভাবে হয়ে গেছে। শুধু এখন কিন্তু বাকি আপনার এটা কিভাবে বাস্তবায়ন হবে, আইনি ভিত্তিটা কি হবে, এবং আদেশ। এখন দেখেন, এই যে গণভোট সংবিধানে নাই, তাহলে আদেশটা দিতে হবে। আদেশ আমরা প্রধান উপদেষ্টাকেই গণ অভ্যুত্থানের সাথে কানেক্ট করতে পারি না। এই আদেশটা যেটা দিবে, এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা আমরা এনসিপি বলছি এটা প্রধান উপদেষ্টা দিবে। কেন দিবে? কারণ আপনার যদি গণ অভ্যুত্থান না হতো, এই অন্তর্বর্তী সরকার হতো না, এই ডক্টর ইউনূস আসতো না। ডক্টর ইউনূস ব্যক্তি হিসেবে কিরকম, ওনার কি অভিপ্রায় সেটা বাদ, ওনার ওই পদে XYZ যেই থাকতো সেই কিন্তু গণ অভ্যুত্থানের সাথে থেকে ম্যান্ডেট প্রাপ্ত হতো, সেই গণ অভ্যুত্থানের সাথে সংযুক্ত হতো, রাষ্ট্রপতি না। রাষ্ট্রপতি কিন্তু ফ্যাসিস্ট আমলে। তাহলে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশটা উনি দিবে, এবং গণভোটের মাধ্যমে জনগণ একটা অনুমোদন দিবে জুলাই সনদকে গণভোটের মাধ্যমে, সেটা পরবর্তী সংসদে গিয়ে একটা গাঠনিক ক্ষমতার মাধ্যমে পরবর্তী সংসদ একটা ডুয়াল রোল প্লে করবে। এখন তর্কগুলা হতে পারে গণভোটটা কি প্রশ্ন থাকবে, কিভাবে হবে, বা কবে হবে, সেই তর্ক কবে থাকবে, এটার আমার কাছে মনে হয় লেস ইম্পর্টেন্ট। মোর ইম্পর্টেন্ট হচ্ছে এটার আইনি ভিত্তিটা এবং এটা কিভাবে বাস্তবায়ন হবে। কারণ আপনি জাতীয় সংসদে নির্বাচিত সংসদদেরকে যে প্রাধান্যটা দিবেন, এটা তার থেকে কিন্তু বেশি প্রাধান্য পরবর্তী সংসদকে দিতে হবে, সেটা 270 দিনের জন্য হোক বা যে সময়ের জন্যই হোক। কারণ ওই সময়টাতে আমাদের এই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন হবে। এটাকে সব রাজনৈতিক দলকে কিন্তু মানতে হবে। হ্যাঁ, চাপাই দেওয়া যাবে না, কিন্তু এটা তো মানতে হবে। এক ধরনের ঐক্যমতে তো পৌঁছেছে। এই সংবিধান সম্পর্কিত যে সুপারিশগুলোতে আলোচনা হয়েছে, এগুলো কিন্তু কোনো একটা রাজনৈতিক দলের নির্দিষ্ট নির্বাচনী ইশতেহার বা নিজস্ব এজেন্ডা না। এটা কিন্তু আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে, যে আপনারা বলেন, আপনারা একদিকে বলছেন জনগণ রক্ষা কবচ, আরেকদিকে গণভোটকে বলছেন মানে সংবিধানের অধীনে নাই। তাহলে ব্যাপারটা তো মানে মুখোমুখি হয়ে গেল। জনগণই যদি রক্ষা কবচ হয়, তাহলে জনগণকেই এখতিয়ারটা দিতে হবে যে তাদের ম্যান্ডেট প্রাপ্ত হয়ে পরবর্তী সংসদ যে মৌলিক সংস্কার বা যে বেসিক স্ট্রাকচারে পরিবর্তন আনবে সংবিধানের, সেটা আমাদের সবাইকে মেনে নিতে হবে। এই মনোভাবটা তো সব রাজনৈতিক দলকে দেখাতে হবে। এবং আমি বিশ্বাস করি যে এটার কিন্তু একদম শেষের দিকে আমরা চলে এসেছি। ম্যান্ডেট, গণ অভ্যুত্থান, এগুলো নিয়ে আলোচনা শেষ। এটা কিন্তু সেটেল, এটা কেউ আর মানুক না মানুক এটা কেউ আর পরিবর্তন করতে পারবে না। এখন পরবর্তী হচ্ছে গণভোটেরটাকে কিভাবে আমরা আইনি ভিত্তি দিব, এবং পরবর্তী সংসদ যে ডুয়াল রোলটা প্লে করবে, এইখানে কিছু আপনি মানে কতদিনে করবে এবং একটা বাধ্যবাধকতা থাকবে কিনা, যদি না থাকে তাহলে কি প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিবে, বা সরকার কি ব্যবস্থা দিবে, কি নির্দেশনা দিবে, এই জায়গাটা একটা সুস্থ আলোচনা হতে পারে। এই যে 7 দিনের যে অল্প সময়ের মধ্যে একমত হওয়া যাবে বলে, কারণ এই 7 দিনের, হ্যাঁ আশা করছি। কেন করছি? কারণ এই 7 দিনের আগে কিন্তু সব আলোচনা হয়ে গেছে, অনেকবার দফায় দফায় আলোচনা হয়েছে। এবং বিশ্বাস করেন, প্রত্যেকটা রাজনৈতিক দলে, সিভিল সোসাইটিতে এবং মানুষের মধ্যে যারা এটা নিয়ে কাজ করছে, সবাই বুঝছে
মানা না মানা, এক না হওয়া এটা অন্য বিষয়। সমস্যাটা কোথায়, লুপহোলটা কোথায়, কোন জায়গায় রাজি হচ্ছে না, এটা কিন্তু সবাই এখন বুঝছে, কারণ এই জিনিসগুলো খুবই পরিষ্কার। এখানে কিন্তু অপরিষ্কার অস্বচ্ছ কোনো কিছু নাই। তাহলে আরেকটা যে এই যে পোট্রে করা হয় যে জুলাই সনদ সাধারণ মানুষ বোঝে না, কিন্তু আপনি যখন জুলাই সনদের ভিতরে কি আছে এটা যখন আপনি মানুষকে বোঝাবেন, মানুষ আমাদের থেকেও বেশি বুঝবে যে কেউ যাতে একক ক্ষমতার অধিকারী হতে না পারে। আমরা এমন এমন গণতান্ত্রিক রুলগুলা সেট করছি। আপনি দেখেন দুদকের সারা জীবন আমরা কি কাজ দেখে এসেছি, যে বিরোধী দলের নেতাকে জেলে ঢোকানো, অজস্র মামলা দেওয়া, পুলিশ তো জিজ্ঞাসা করতো না, মানে বিএনপির পেলেই আওয়ামী লীগের আমলে নিজ দায়িত্বে সবাইকে ভুরি ভুরি মামলা দিয়েছে, জেল খেটেছে। তাহলে এখন যাতে এই নিয়মগুলা যাতে চেঞ্জ হয়, তাহলে এটা তো নিশ্চয়ই এনসিপির শুধু একার জন্য চেঞ্জ হবে না, বা বিএনপির একার জন্য চেঞ্জ হবে না, সবার জন্য ইয়ে হবে যে দুদক যে ক্ষমতাসীন তাকে জবাবদিহি করবে। তাহলে জুলাই সনদে আছে যে দুদকের প্রধান, পিএসসির প্রধান, যে সরকার প্রধান সে নির্ধারণ করবে না। এটা আপনি জনগণকে বলেন, 100তে 100 জন এটাতে রাজি হবে যে ঠিকই তো, যে সরকারকে, সরকার প্রধানকে, প্রধানমন্ত্রীকে দৌড়ের উপর রাখবে, প্রধানমন্ত্রী যদি তাদের নিয়োগ দেয় তাহলে কিভাবে হবে। এই কথা আপনি মানুষকে বোঝান, না বুঝে আপনি যখন কঠিন ওয়ার্ডিং দিয়ে বুঝাবেন তখন কিন্তু মানুষ এটাকে, মানে এটা কিন্তু ইচ্ছাকৃতভাবে পোট্রে করা হচ্ছে যে এটা খুব একটা কঠিন জিনিস, এখানে খুব সংবিধান অনেক কিছু আছে, কিন্তু আবার ওদিকে বলছি যে আমি জনগণ রক্ষা কবচ। সংবিধান যদি জনগণের উপরে হয়ে যায় তখন কিভাবে জনগণ, এটা জনগণ ডেফিনেটলি সংবিধানের উপরে। শেখ রবিউল আলম, এই যে গণ অভ্যুত্থানের বিশাল ম্যান্ডেট এবং আকাঙ্ক্ষা বাস্তবায়ন, আসলে এই যে অভ্যুত্থানে একটু সময় রাখবেন আপনি, অনেকগুলি কথা হয়েছে। জনগণ সার্বভৌম, কিন্তু মনে রাখা দরকার জনগণের সে সার্বভৌম ক্ষমতাটা সে প্রয়োগ করে সংবিধানের মাধ্যমে, সংসদ এবং সংবিধান তার মাধ্যমে করে। তো আপনি জনগণকে সার্বভৌম করছেন, আবার সংবিধান এবং সংসদকে মানছেন না, তাহলে জনগণের ক্ষমতায়নটা হবে কি করে? আমি এই জন্য বলছি, অনেক জিনিসগুলো আমরা সহজভাবে ব্যাখ্যা করছি। এই যে বর্তমান সরকার সংবিধান মেনে হয়েছে, সাংবিধানিক সরকার, কোনো ব্যক্ত নেই। আমি বলি খুব একটু মনে রাখা দরকার, গণ অভ্যুত্থান শাসনতন্ত্র বা সংবিধান বাতিল করে না। ফুয়াদ ভাই যেটা বললেন, কখনোই বাতিল করে না। গণ অভ্যুত্থান শাসক বাতিল করে, সরকার বাতিল করে, বাধ্য করে। আর বিপ্লব শাসনতন্ত্র এবং সরকার দুটিকেই বাতিল করে দেয়, এটা বিপ্লব নয়। আচ্ছা আপনি আমাকে বলেন তো, সংবিধানের ব্যত্যয় ঘটেছে, সংবিধানের যদি ব্রেক হয়, বলছেন ওনার ভাষা আমি লিখে রাখছি, সংবিধানের ব্রেক হলে সংবিধান ডেথ হয়ে যায়। আমি তো এটা কখনোই শুনিনি, এটা হতে পারে নাকি? সংবিধানের ব্রেক অনেক সময় হয়, ধরেন একটা অনির্বাচিত সরকার বিশেষ পরিস্থিতিতে যখন প্রয়োজন হয় সংবিধানের ব্রেক হয়, অর্থাৎ সংবিধানে যখন ব্যত্যয় হয় পরবর্তী সংসদে সেই ব্যত্যয়ের কাজগুলিকে বৈধতা দিতে হয়। আর না হলে ওই ব্যত্যয়ের সময় যে যারা ব্যত্যয় ঘটিয়েছে যে সরকারটি, তাকে দায় নিতে হয়। দুটি পথ। সমঝোতা হলে কি হয়, বৃহত্তর স্বার্থে যদি হয়, পরবর্তী পার্লামেন্টে যে ব্যত্যয়টা হয়েছিল, সংবিধানের বাইরে যে কাজগুলি হয়েছিল তার অনুমোদন দিতে হয় পরবর্তী পার্লামেন্টে। এটা পৃথিবীর নিয়ম, এটাই সংবিধান, এটাই রাষ্ট্র ব্যবস্থাপনা। আমরা সংবিধানের ব্যত্যয় হয়েছে তার মানে এটা ডেথ সংবিধান। আচ্ছা ডেথ সংবিধান ভারী ভালো কথা, তো সেই সংবিধান সংশোধন করছেন কেন? ওটা ডেথ, দরকার নাই, ওইটা অনুসারে সরকার হয় নাই, ওইটা মানার প্রয়োজন নাই, ওইটা সরকার কোনো জায়গায় মানছে না, ওই বিচারপতি নিয়োগ দিতে গিয়ে মানে নাই। তো তাই যদি হয় তো ওটা সংশোধন করছেন কেন ভাই? নতুন একটা করেন, তত করছেন না। মাসের পর মাস বসে আলোচনা করছেন, ওই সংবিধানের যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে সংশোধন করছেন, 48টি জায়গা চেঞ্জ করবেন। দরকারটা কি? যেটা ডেথ হয়ে গেছে সেটা আবার আমি সংশোধন কেন করব? ত্রুটিটা সংশোধন করছি। ত্রুটি আর ডেথ কি এক নয়? বললেন সংবিধান অনুসারে তো তাহলে নির্বাচন হতে হয় কত সালে? 29-এ। আচ্ছা এটাও সংবিধানে আছে, জানেন না যে পার্লামেন্ট ভেঙে গেলে 3 মাসের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা আছে। 3 মাসের মধ্যে যদি করা না যায়, দ্রুততম সময় করাই শ্রেয়। তার মানে এই না যে বছরের পর বছর বা অনিশ্চিত সময়। এই জায়গাগুলি না বুঝলেও সমস্যা। আমরা যখন নিজেদের মতো করে ব্যাখ্যা করি না, তখন হচ্ছে কি সংবিধান অথবা জনগণ বিভ্রান্ত হচ্ছে এবং সংবিধানের ভুল ব্যাখ্যা হচ্ছে। এই জায়গাটা বোঝা দরকার আছে। বর্তমান সংবিধান যদি থাকে এবং মানেন, সেটা যদি সংস্কার করেন, সেই অনুপাতে যদি সরকার হয়, সেই সাংবিধানিকভাবে নির্বাচিত যদি রাষ্ট্রপতি থাকে, কে অর্ডিন্যান্স জারি করবে? পারবেন প্রধান উপদেষ্টা অর্ডিন্যান্স জারি করতে এই সংবিধান অনুসারে? পারবেন না তো, এটি তো বাস্তবতা, পারবেন না করতে। এখন বলছি যে আমরা যেহেতু বিপ্লব মানে প্রধান গণ অভ্যুত্থানের সরকার প্রধান উপদেষ্টা করবে, এভাবে যদি ব্যক্তির ইচ্ছা, সংবিধান, আইন, রাষ্ট্র ব্যবস্থাপনার বিধি, এইগুলির উপর যদি ব্যক্তির ইচ্ছাগুলি চাপিয়ে দিয়ে নিজের মতো করে বলতে চান এবং সস্তাভাবে জনগণকে বিভ্রান্ত করতে চান, অনেক কথা বলতে পারবেন। কিন্তু মনে রাখা দরকার
যে এদেশের গণতন্ত্র আমরা উত্তরণ চাচ্ছি, সংসদ চাচ্ছি, জবাবদিহিমূলক সরকার চাচ্ছি, একটা কার্যকর সংবিধানও চাচ্ছি। সংবিধানে ব্যত্যয় আছে, আমি দ্বিমত করছি না, কিন্তু সেই ব্যত্যয়গুলিকে পরিবর্তন করবার জন্য যে প্রক্রিয়াগুলি আমরা আছি সেই জায়গায় মনোযোগী হওয়ার দরকার আছে। যেমন একটা কথা বলা দরকার, কতগুলি ব্যক্তি ইচ্ছা করলাম যে আমরা রাষ্ট্রে এই জিনিসগুলি চাই, সেটাই কি নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংসদের কাছে বাধ্যতামূলক হয়ে গেল? পৃথিবীর এই নজির আছে নাকি? আর আমরা কয়েকজন ব্যক্তি, সব দলই ধরেন, সব দলই কি মানে জনগণ? বিএনপি এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে, মানে কি বাংলাদেশের ধরে নিচ্ছে আমি 60% লোক এই মুহূর্তে বিএনপিকে ভোট দিতে পারে, ধরে নিচ্ছি আমি, তার মানে 60% লোকের প্রতিনিধিত্ব হয়ে গেল। বা এনসিপিকে ধরেন 40% লোক ভোট দিল, তার মানে এনসিপির প্রতিনিধিরা ওখানে যে কথা বললো, মানে 40% লোকের প্রতিনিধিত্ব হয়ে গেল। আমরা কিছু লোক ঐক্যমত কমিশনের নামে ওখানে বসে আলোচনা করলাম, একমত হলাম, সেটা মানে হচ্ছে জনগণের নির্বাচিত প্রতিনিধি, তার জন্য বাধ্যতামূলক হয়ে গেল। বলা হচ্ছে তার দাড়ি কমাও চেঞ্জ করা যাবে না, যেভাবে ওখানে পাঠানো হচ্ছে ওইভাবে করা যাবে। তাহলে আপনার এই সংবিধান সংস্কার পরিষদেরই বা দরকারটা কি, সংসদেরই বা দরকারটা কি, যদি সেটা নিয়ে আলোচনা করা না যায়, তাতে যদি কোনো পরিবর্তন করা না যায়? যারা এইভাবে ভাবছেন তারা জনগণের উপর তাদের ব্যক্তি ইচ্ছা, গোষ্ঠীর ইচ্ছা, অথবা একটা মানে যে কোনো একটা অভিপ্রায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা গণতন্ত্রের জন্য সুখকর হবে না। এভাবে ঐক্য হয় না, এভাবে পৃথিবীতে কোনদিন সংস্কারও হয়নি। যা হয়েছে টেকসই হয়নি, অল্প কয়েকদিন সেটা দিয়ে চলা গিয়েছে, তারপর আবার রাষ্ট্র কাঠামো ভেঙে গিয়েছে, সরকারকে আবার পালাতে হয়েছে। সেইখানের জন্য আমরা না যাই। জি, অনুষ্ঠানে একেবারে শেষে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, কিভাবে ঐক্য হবে, কিভাবে সংস্কার হবে, ছোট্ট করে এই বক্তব্যে একটু লম্বা রেসপন্স করতে হবে। দেখেন 106 এর ভার্ডিক্টটা এক পৃষ্ঠার, ওটা আমি পড়েছি। ওখানে বলে দেওয়া আছে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হচ্ছে এবং এই সরকারকে নির্বাহী সকল কার্যক্রম পরিচালনা করবার জন্য এখতিয়ার দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে যে 106 এর শুনানিটা কবে কোন দিন হয়েছে? ও সময় তো বিচারকরা সব পলাতক ছিল, ক্যান্টনমেন্টে ছিল। জুমে হয়েছে? অ্যাটর্নি জেনারেল রিপ্রেজেন্ট করেছেন? কোনো ছবি আছে? কেউ কি আসলে বসছে? এই 106 কে যদি একদিন চ্যালেঞ্জ করা হয়, ইট কুড বি ওয়ান অফ দ্য মোস্ট ফ্রডুলেন্ট জাজমেন্ট অফ আর হিস্ট্রি, যে এইটা একটা জালিয়াতের ডকুমেন্ট হিসেবে প্রমাণিত হতে পারে। তাহলে সংসদ নাই, সরকার নাই বলেই তো 106 এর অধীনে ইউনুসকে দায়িত্ব দেওয়া হয়েছে, তার তো মেয়াদ বলে দেওয়া হয়নি। তাহলে তার কাছে আমরা নির্বাচন চাইলাম কেন? নির্বাচন তো সে ডিক্লেয়ার করবে, তার এখতিয়ার। তো এবং সেটাকে বলে দেওয়া হচ্ছে কেন ফেব্রুয়ারির মধ্যেই করবে? সে বলতে পারতো যে না, আমি 29-এ দেবো নির্বাচন, এই রিমেইনিং পিরিয়ড আমি ক্ষমতা থাকবো। তাহলে প্রশ্ন হচ্ছে যে 72-এর সংবিধানকে এই যে পবিত্রতম ধরা, এটাই হচ্ছে দিল্লির বয়ানের পলিটিক্স, এটাই হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। এবং স্যাডলি গণ অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো এই সিম্পল জিনিসটা বুঝতেছে না যে আমরা যে গণ অভ্যুত্থানটা করেছি এটা সিম্পলি একটা ছোটো ফোটা আন্দোলন ছিল না, এরে ওরে একটু সরকার হয়েছে, পতন করা হয়েছে, ব্যাপারটা এরকম না। এটা হচ্ছে হোলসেল চেঞ্জের জন্য করা হয়েছিল। দেয়ালে দেয়ালে তরুণরা যেগুলো লিখেছে তার ভিতরে শুধু বলা ছিল না যে একটা নির্বাচন চাই। আসবো আপনার কাছে একটু শুনি এক বাক্যে সুইনস্টন প্রিন্সের যে কিভাবে ঐক্য হবে, কিভাবে সংস্কার হবে। এখানে আসলে আলোচনা আজকে অনেক বড় হয়ে গেছে। এখন আমি একটা ছোট্ট রেসপন্স করি না, কথাটা একটু খালি বলতে হয়। এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম। আমি তো বলেছি, এটা তো আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আবার রিপিট করছি, বলেছি যে অনেকে মনে করে সংবিধান পাল্টায় ফেলতে হবে, 71-কে প্রতিস্থাপিত করতে চায় 47-24 দিয়ে। নো, এটা হইতে পারে না। 72-এর সংবিধানে এক একজনের মত থাকতে পারে। শুনে রাখেন, কমিউনিস্ট পার্টি এই সংবিধান প্রণয়নের আগে 72 সালের অক্টোবরে এই সংবিধানের অসম্পূর্ণতা নিয়ে কথা বলেছিল, কিন্তু এর যে মূল ভিত্তি মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে শুধু মানে 9 মাস না, সেই 48 মানে যে ভাষা আন্দোলন সূচনা পর্ব 52 থেকে শুরু করে সমস্ত কিছুর কালমিনেশন, আপনি 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন সহ তার ধারা দেখতে পারেন। সুতরাং এক একজনের এক এক আইডিয়া থাকতে পারে, সুতরাং সেটা থাকুক, এগুলো জনগণের উপরে ছেড়ে দেওয়া উচিত। আমি মনে করি, এখনও এটা মনে করি যে ঐক্যমত্য নামে যে ব্যাপারে যতটুকু আমরা ঐক্যমত হয়েছি সেটাকে আগায় যেতে হবে। আর এখন একটা কথা, এটা রবিউল ঠিকই বলেছেন, ডক্ট্রিন অফ নেসেসিটি কতগুলো আছে, সেইটার ভিত্তিতেই পার্লামেন্ট হলে এখনকার কাজগুলোকে বৈধ ধরে নিয়ে আগানোই গণতন্ত্রের পথ। অন্য কিছু করতে গেলে নতুন সংকট তৈরি হবে, যা গণতন্ত্রকেই বাধাগ্রস্ত করবে। রবিউল ভাই বললেন যে ডেথ সংবিধান তো ডেট না, তাহলে কেন সংশোধন করছে? আমরা কিন্তু সংশোধন করতে চাই নাই। আমরা গণপরিষদের মাধ্যমে একটা গণ অভ্যুত্থান পরবর্তী দেশে নতুন সংবিধানই কিন্তু গণপরিষদ নির্বাচনের মাধ্যমে চেয়েছিলাম, কিন্তু সেটাতে ওনারা রাজি হন নাই বা বুঝেন নাই, যেটাই হোক, হোয়াট এভার।
আপনি দেখেন ওনারা সবসময় ছিল পরবর্তী সংসদ, এই যে 30% 40% ভোটের কথা বলছে, পরবর্তী সংসদের কিন্তু ওনারা সবসময় সংবিধান সংশোধন করতে চেয়েছে। পরবর্তী সংশোধন কারা করবে? যারা 40% বেয়ে সংখ্যাগরিষ্ঠতা পাবে। তাহলে উনি নিজের কথাই কিন্তু নিজে 40% তো কখনো পুরো সংবিধানটাকে করতে পারে না, 100% মানুষই কিন্তু পারবে। আরেকটা হচ্ছে যে এই যে সংবিধান সংশোধনে সেটা না, 2/3 মেজরিটি হলে করা যায়, না, 100% সেটা মানুষের আদালতে- না। মৌলিকের জন্য গণভোট হইতে পারে, মৌলিক আমরা তো চেঞ্জের জন্য পুরো তখন চেঞ্জের গণভোট কথা হবে। বলছি। মৌলিক চেঞ্জের জন্য গণভোট সেটা তখন পার্লামেন্টের পরে, পার্লামেন্টে সেটাই অ্যাপ্রুভালের পরে যাবে গণভোট। কারেক্ট, সেটাই আগে নয়, পরে। জি, Correct, আমাদের সেটাই চারজনকে correct। আজকে স্টুডিওতে আরে সময় আমাকে তো দেননি আপনি, একদম। আমাকে দেন। আমি একটা কথা বলতে একবার চাই, ঠিক। 106 হিয়ারিং হয়েছে কি না, তার ভিডিও ফুটেজ আছে কিনা, এই সমস্ত প্রশ্ন করে রাষ্ট্র কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করে। একটা কথা বলবো প্লিজ, যদি এই সংবিধানে ত্রুটি আছে, আওয়ামী লীগ গতবার করেছে কয়েকটা, অবশ্যই ত্রুটি আছে, পরিবর্তন চাই, কিন্তু যারা এটা মানেন না এবং পরিবর্তনের কথা বললে বা এই সংবিধান অব্যাহত আছে এ কথা বললে, যারা বলেন দিল্লির বয়ান, আর যারা এই সংবিধানটা ডেথ হয়ে গেছে তারা পাকিস্তানি বয়ান বলে। মানে ওই সংবিধান মানেন নাই, রাষ্ট্রটা মানেন চারজনকে না। আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।